শুরু করে ফেলবো, এখন ক্লাস শুরু করে ফেলবো। আজকে ক্লাসের ডিউরেশন অনেক কম, ছোট ছোট দুটো টাইপ আছে, টাইপ দেখাই ফেলবো। আজকে অ্যাকচুয়ালি 9-এর জি স্টার্ট করবো, বাট শেষ করবো না, ইচ্ছা করে শেষ করবো না, ওটা একটুখানি টাইম নিবো আমি। ওকে, এটার একটা সুন্দর পার্ট আছে নাকি 9-এর জি এর পরে চাপার সাথে মিলে, ওই দুটো একসাথে করলে ভালো হয় আর কি। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে স্টার্ট করবো টাইপ 9। ওকে, যাই হোক, আমরা 9-এর জি চ্যাপ্টারটা আজকে শুরু করে ফেলবো এবং ওখানে হচ্ছে অনেক কিছুই দেখবো, পরামিতিক সমীকরণ অনেক কিছু দেখবো। তারপরে তোমার হচ্ছে গিয়ে আরো কিছু কিছু ব্যাপার স্যাপার আছে, যে একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনকে কেমনে অন্তরীকরণ করতে হয়, ওগুলো দেখবো। সো শুরু করে ফেলা যায়, কি বলো? আচ্ছা, ডিফারেন্সিয়েশন লেকচার 12 আমরা যেটা করছিলাম, অ্যাকচুয়ালি আমরা এর আগের ক্লাসগুলোতে যেটা করছিলাম বা যে টপিকটা নিয়ে আমরা পড়া শুরু করেছি, সেটা হচ্ছে সূত্রের মাধ্যমে অন্তরীকরণ, একটা টপিক ছিল। ওই টপিকের মধ্যে এই পর্যন্ত 8টা টাইপের ম্যাথ দেখে আসছে, যে সূত্র ইউজ করে কিভাবে অন্তরীকরণ করতে হয়, সূত্রগুলো কিভাবে নির্ণয় করতে হয়, ওটা তো একদম শুরুতে শিখলাম। যে আমি হচ্ছে গিয়ে মূল নিয়মে f of x plus h minus f of x divided by তোমার h, ওটা দিয়ে দিয়ে কিভাবে করতাম, সূত্র বের করা শিখলাম। এরপরে ওই সূত্রগুলো ইউজ করে করে অন্তরীকরণ করতে হবে, ওটা দিয়ে অনেক অনেক চ্যাপ্টার্স। ওকে, তো আমরা সূত্রের মাধ্যমে অন্তরীকরণের ক্ষেত্রে আমরা অনেকগুলো টাইপ দেখে আসছি, এখন পর্যন্ত 8টা হয়েছে, 8টা গুনে গুনে 8টা। এই পর্যন্ত আমরা শেষ করেছি হচ্ছে কি চ্যাপ্টার 9-এর ই। আমরা বিভিন্ন ফাংশন যোগফল আকারে থাকলে কি করতে হয় ওটা দেখলাম, গুণফল আকারে কি করতে হবে সেটা দেখলাম। তারপরে যদি দুইটা ফাংশনকে ভাগফল আকারে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমি ওদের ডিফারেন্সিয়েশনটা কেমনে করবো ওটাও দেখলাম। তারপরে আরো অনেকগুলোই দেখে আসছি, যে যদি তোমার একটা ফাংশনের ভিতরে ফাংশন ঢুকায় দেয় তাহলে কি করবো। তারপরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে যদি ফাংশন ঢুকায় দেয় তাহলে কি করতে হবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে আবার অনেকগুলো আমরা কেস দেখে আসছি, যে যদি আমাকে হচ্ছে গিয়ে ফর্মেটেড কোনো ফাংশন থাকে তাহলে কি করব, ফর্মুলা থাকলে কি করব, টেকনিক অ্যাপ্লাই করে কেমনে করা যায়। তুমি এখন অনেক জ্ঞানী, আসলেই তুমি অন্তরীকরণের ব্যাপারে অনেক বেশি জ্ঞানী যদি আমার ওই ক্লাসগুলো করে থাকো। 12 নম্বর ক্লাস, 11টা ক্লাস করে থাকলে এক্সট্রিম লেভেলের জ্ঞানী তুমি, সত্যি কথা বলতে এক্সট্রিম লেভেলের জ্ঞানী তুমি, অনেকের সাথে এখন পালা নিতে পারবা। ওকে, দেখবা যে মানে ভালো লেভেলের তুমি এখন জানো, কাইন্ড অফ কলেজের টিচারদের মধ্যে অনেক কিছু তুমি জানো এখন, বা ওনাদের সমমানের জানো এবং কোনো কোনো ক্ষেত্রে বেশি জানতে পারো, যেগুলো বইয়ের বাইরেরটা। যাই হোক, তুমি মানে ভালো জানো, এটা মেইন কথা। আমি যেটা বলতে চাচ্ছি, ভালো জানো, তুমি ভালোই জানো এখন যদি ক্লাসগুলো করে থাকো, কারণ মোটামুটি তোমাকে অনেক কিছুই করানো হয়েছে। এই বইগুলো তো করলামই, বাইরের কান্ট্রির বই ওগুলোও করেছি কিছু কিছু। তারপর হচ্ছে তোমার কিছু বিদেশি টাইপ করেছে, যেগুলো নাকি আমাদের এই সিলেবাসের মধ্যে নাই। তারপরে হচ্ছে গিয়ে আরো ভর্তি পরীক্ষা অ্যাডমিশন রিলেটেড অনেক কিছু করেছি, নর্মালি যেগুলো বলা যায় যে কলেজে প্রায় মনে হয় 40% এগুলো তোমাকে করাবেই না। যাই হোক, তুমি এখন অনেক বেশি জানো আর কি, মেইন কথা হচ্ছে ওটা। তো আমরা এখন টাইপ 9-এ চলে যাব, আরো জানতে চাই। ওকে, টাইপ 9-এ চলে যাব, যাই শিখবো একটু ডিপলি শিখবো। মোটামুটি হচ্ছে কি, মোটামুটি না, আমি ভালো করে শিখাই দিব তোমাকে, একদম যাতে তোমার আর কিছু না লাগে আর কি। ওকে, শুরু করে ফেলে না। ওকে, টাইপ 9। একজন জিজ্ঞেস করেছে ভাই আগের লেকচারটা তো করি নাই, তাহলে বুঝবা কি না? হ্যাঁ বুঝবা। আজকে একটা ম্যাথ আছে, আগের লেকচার থেকে একটা ম্যাথ হবে আজকে, বাকিগুলো সব মোটামুটি হচ্ছে কি তোমার একদম পুরোনো লেকচারের মতো অনেকটা, কিন্তু কিছু নতুন জিনিসপাতি পাবা তুমি, মানে শেখার আছে। আর আজকে যেই এটা করাবো, এটা হচ্ছে আজকে আর কালকে দুইটা লেকচার হচ্ছে কি তোমার ইসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আজকের লেকচার আর কালকের নেক্সট লেকচারটা আর কি 12 আর 13 নম্বরটা ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বলে দিলাম। আমি চাইলে আজকে এই দুইটাকে মার্চ করে ফেলতে পারতাম, বাট তোমাদের অ্যাবজর্ভ করতে একটু টাইম লাগবে, মানে একটু আমি সময় দিয়ে দিয়ে আরাম করে আগাবো। 9-এর জি নাম্বার যেটা স্টার্ট করে ফেলি, আমরা পড়বো হচ্ছে টাইপ 9, ডিএফ মানে ডিফারেন্সিয়েশন। টাইপ 9 আমরা যেটা শিখবো, পরামিতিক সমীকরণ দেওয়া থাকলে ওখান থেকে কিভাবে অন্তরজ নির্ণয় করা লাগে। কি বললাম? পরামিতিক সমীকরণ দেওয়া থাকলে ওখান থেকে কিভাবে অন্তরজ নির্ণয় করা লাগে, পরামিতিক সমীকরণ হতে অন্তরজ নির্ণয়। এবং এইখানে আমার মতে বইয়ের মধ্যে কিছু ভুল আছে, ওগুলো আমি সলভ করে দেব। পরামিতিক সমীকরণ হতে অন্তরজ নির্ণয়। কথা হচ্ছে ভাই কি যে বললেন এটা নামটা, আমি তো নামই ঠিক মতো চিনি না, তবে এটা একটা শিখে আসছে মোটামুটি। সেটা হচ্ছে কি ওই যে সরল রেখা বৃত্ত, ওগুলোতে পরামিতিক সমীকরণ। একটু আমি তোমাকে একটু ক্লিয়ারিফাই করে দিই, জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার হয়ে নিবা। সবগুলোতেই খালি আছে। যাই হোক, একটু দেখো, খুব মনোযোগ দিয়ে শুনিও। পরামিতি মানে কি এটা বুঝতে হবে, আর তারপরে হচ্ছে পরামিতিক সমীকরণ তারপরে বুঝতে হবে। পরামিতি মানে হচ্ছে এক্স ওয়াই ছাড়া আরেকটা চলক, ওটা হচ্ছে পরামিতি। পরামিতি কি জিনিস তাহলে? পরামিতি মানে হচ্ছে কি এক্স ও ওয়াই ছাড়াও আরেকটা চলক থাকে, সেটা হচ্ছে পরামিতি। ছাড়াও যে আরেকটা চলক আছে, যে আরেকটা চলক সমীকরণের মধ্যে বিদ্যমান থাকে, বাকি ফ্রেজটা আমি লিখবো না। আচ্ছা, এক্স ওয়াই ছাড়া যে চলকটা, ওটাকে বলা হয় হচ্ছে গিয়ে পরামিতি।
যেই সমীকরণের মধ্যে পরামিতি থাকবে ওটাকে বলা হয় পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ মানে কি? যেই সমীকরণে বা সমীকরণ দ্বয়ে, লিখেছি সমীকরণ দ্বয়ে পরামিতি বিদ্যমান, ওটাই হচ্ছে কি তোমার পরামিতিক সমীকরণ, যেখানে নাকি পরামিতি থাকে। এখন কথা হচ্ছে ভাই এটা একটু ক্লিয়ার করেন, আমি এখনো ফিলটা পাচ্ছি না, আসলে আসল ফিলটা একটু দেন। ব্যাপার হচ্ছে এমন যে খুবই সিম্পলি যদি তোমাকে বলি, মনে করো আমার কাছে একটা সুন্দর সমীকরণ আছে y = 3x² + 2x + 5 সমীকরণ। এই সমীকরণে চলক কে কে আছে তুমি দেখতেই পাচ্ছ, x হচ্ছে চলক, আবার y ও একটা চলক। তাহলে এরা হচ্ছে কি এই সমীকরণের চলক। এই সমীকরণে তাহলে কয়টা চলক? দুইটা চলক, কে কে? x and y। এখন কথা হচ্ছে তাহলে পরামিতিক সমীকরণ আবার কি জিনিস? পরামিতিক সমীকরণ হচ্ছে x y ছাড়াও অন্য কোনো চলক থাকবে। এরকম সমীকরণ একটা হবে না, দুই তিনটা হইতে পারে। ওকে, মনে করলো আমি দুইটা সমীকরণ, লাইক মনে করো যে আমার কাছে একটা সমীকরণ আছে এরকম যে y = 4t², আরেকটা সমীকরণ আছে x = 2t। দেখো দুইটা সমীকরণ, এখানে দুইটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এই সমীকরণ দুইটার মধ্যে y আছে, x আছে, এবং এই x আর y ছাড়াও আরো একটা করে চলক এক্সট্রা থাকে, নতুন চলক x ও y ছাড়া। x ও y ছাড়া যে আরেকটা চলক থাকে, লাইক x y তো আছেই, এই x y ছাড়াও আরো একটা এক্সট্রা চলক আছে, সেটা হচ্ছে t। এই যে t, এটাকে বলা হয় পরামিতি, এটাকে বলা হয় পরামিতি। এবং যেই সমীকরণ দুইটার মধ্যে পরামিতি থাকে, লাইক এই দুইটা সমীকরণ, এদের মধ্যে পরামিতি আছে, লাইক t আছে, তাহলে এই দুইটাকে বলা হবে পরামিতিক সমীকরণ। এই দুইটা মিলে একসাথে একটা পরামিতিক সমীকরণ বলা যায়, বুঝছো? তুমি এমন নরমাল সমীকরণ চিন্তা করলে দুইটা সমীকরণ, বাট এরা একত্রে একটা পরামিতিক সমীকরণ, বুঝছো? কারণ ওদেরকে দিয়ে একটা পরামিতিক সমীকরণ গঠন করা যায়। দেখো ক্লিয়ার আছে কিনা? ঠিক আছে, জিজ্ঞেস করেছো যে আর কটা লেকচার লাগবে? লাগবে ভালোই, আমি একটু ডিটেইলেই পড়াবো, কারণ হচ্ছে কি এটা নিয়ে ভর্তি পরীক্ষার সময় তোমরা প্যান প্যান খ্যান খ্যান করবা যে ওই জিনিসটা বুঝি না, এই জিনিস পারি না, এটার ফিল আসে না। আমি সবকিছু দিয়ে এখন পড়াচ্ছি, তখন আরো আমরা অনেক বেশি প্র্যাকটিস করবো এবং কোয়েশ্চেন কমন ফেলবো, বুয়েটে কোয়েশ্চেন কমন ফেলবো, কুয়েটে কোয়েশ্চেন কমন ফেলবো, ঢাকা ভার্সিটিতে কোয়েশ্চেন কমন ফেলবো, তখন হচ্ছে আমরা কোয়েশ্চেন কমন ফেলবো বেশি করে, বুঝছো? আর এখন হচ্ছে তোমাকে আমি সবগুলো ফিল দিচ্ছি একদম, যে পরামিতি কি, পরামিতিক সমীকরণ কি, এগুলো জানা জরুরি আর কি। ওকে, আদারওয়াইজ তখন তোমাকে নতুন একটা জিনিস ঘুরাই দিলে তুমি টেরই পাবা না যে এটা পরামিতিক সমীকরণ, তুমি বুঝতেই পারবা না, কারণ তোমাকে টি না দিয়ে অন্য কিছু দিব না, তোমার খেয়াল থাকবে না যে এটাই পরামিতিক সমীকরণ। ওই জন্য এখন এই ফিলিংগুলো জরুরি আর কি। আমি ঠিক যেমন যেমন আগাচ্ছি না, তুমি ফলো করতে থাকো, ক্লাস কয়টা লাগবে বা ওগুলো গুণার দরকার নাই তোমাকে, তুমি জাস্ট চোখ বন্ধ করে বিশ্বাস করে, অন্ধবিশ্বাস করে আগাইতে থাকো আমার সাথে, দেখবো অটোমেটিক সব হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমি বেঁচে থাকি আর কি। আচ্ছা, এখন দেখো কথা হচ্ছে পরামিতি বুঝলাম, পরামিতিক সমীকরণ বুঝলাম যে কয়েকটা থাকবে এরকম, মানে এক সমীকরণে কতগুলো পরামিতিক থাকবে বা কয়েকটা সমীকরণ মিলেই অনেকগুলো পরামিতি থাকবে, সেই ক্ষেত্রে তোমার ওই সবগুলো সমীকরণ মিলে একটা পরামিতিক সমীকরণ বলা যায়। তাহলে এই দুইটা সমীকরণ নর্মালি বোঝা যায় দুইটা, বাট এই দুইটা মিলে একটা পরামিতিক সমীকরণ। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাকে এরকম দুইটা সমীকরণ দিয়ে বলবে যে এবার dy/dx নির্ণয় করো, বুঝছো? তোমাকে বলবে dy/dx নির্ণয় করো। এখন এই ধরনের ম্যাথগুলো নিয়ে অনেক কনফ্লিক্ট আছে, অনেক কনফ্লিক্ট আছে, এবং এটা হচ্ছে গিয়ে তোমার খুব ভালো কোনো সমাধান পাওয়া যাচ্ছে না কোনো বইগুলোতে এটা নিয়ে, এবং এটা দিয়ে সবসময় প্রশ্ন হয়, প্রচুর কোশ্চেন আসে, ঢাকা ভার্সিটিতে কোশ্চেন আসে, বুয়েটে কোশ্চেন আসে, কুয়েটে চুয়েটে কোশ্চেন আসে। আজকে তোমাকে প্রচুর এগুলো সলভ করানো হবে। আচ্ছা, বলে দিচ্ছি আজকের 12 আর 13 নম্বরটা হচ্ছে গিয়ে অ্যাডমিশন লেকচার, বুঝছো? অ্যাডমিশনে খুব বেশি কাজে লাগে আর কি। এইচএসসিতে আসে না তা না, আসে, বাট কম আসে। অ্যাডমিশনে খুব বেশি কাজে লাগে, সেটা ঢাকা ভার্সিটি হোক, সেটা ইঞ্জিনিয়ারিং হোক। এখন শোনো কথা, এবং এটা নিয়ে কনফ্লিক্ট আছে বলে আরো বেশি করে আসে যে দেখি ও করতে পারে। মেন কথা হচ্ছে এটা নিয়ে বইগুলো তো কত কত জায়গায় ভুল দেওয়া। মনে করো বইয়ের এক অঙ্ক বললো ডানে যাও, আরেক অঙ্ক বললো বামে যাও, এই লেভেলের কনফ্লিক্ট, বুঝছো? একই বইয়ে মনে করো কেতাব স্যারের বই দুই অঙ্ক দুইভাবে করা, তুমি যদি দুই অঙ্ক একভাবে করো অ্যান্সার ভিন্ন আসবে, বুঝিও? হিসাব হচ্ছে মানে ঝামেলাটা হচ্ছে এখানে, এটা এই টাইপের ক্ষেত্রে প্রযোজ্য, পরামিতির ক্ষেত্রে উল্টা পাল্টা হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা টাইপ সাজেস্ট করবো যেটা নাকি একদম ব্যাপকভাবে সিদ্ধ টাইপ আর কি, মানে ওটা দিলে মিলবে বা হচ্ছে গিয়ে ওটা সবথেকে সত্য বলা যায় আর কি, বা পিওর পিওর যেটা তোমার টাইপ, পিওর ওয়ে বলবো তোমাকে আমি। আচ্ছা, তো এখন ম্যাথ শুরু করে দিই, আর কথা না বাড়াই আর কি। আমি তোমাকে হচ্ছে গিয়ে কেতাব স্যারের বইয়ের কিছু অঙ্ক করাবো, আমার নিজের পার্সোনাল লেকচারে কিছু অঙ্ক করাবো, কিছু বিদেশি রিলেটেড অঙ্ক করাবো, সবগুলো একসাথে দিয়ে দেবো এখানে পরামিতিক সমীকরণের মধ্যে।
তাহলে কি বুঝলাম যে আমাকে হচ্ছে কি এক্স ওয়াই ছাড়া নতুন কোনো চলক দিলে ওইটাকে বলা হবে পরামিতি, এবং ওই সব চলকওয়ালা মানে ওই পরামিতিওয়ালা সমীকরণ যেগুলো ওরা মিলে একটা পরামিতিক সমীকরণ, যেমন এই দুটো মিলে একটা পরামিতিক সমীকরণ। আচ্ছা গেল, এখন তোমাকে যদি বলা হয় যে পরামিতিক সমীকরণ দিয়ে বলা হলো যে তুমি আমাকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করে দাও, সেক্ষেত্রে তুমি কি করবা? আমরা কিন্তু ওটাই করছি, পরামিতিক সমীকরণ থেকে অন্তরজ নির্ণয় করছি। ওকে, শুরু করে ফেলি তাহলে। কি করবো আমরা দেখি, একটা একটা করে দেখবো আর কি। লাইক একটা কোশ্চেন দিয়ে, সুন্দর কোশ্চেন, সেটা হচ্ছে তোমাকে একটা পরামিতিক সমীকরণ দেওয়া x ইকুয়াল টু at স্কয়ার y ইকুয়াল টু 2at। এবার তোমার কোশ্চেনটা হচ্ছে যে dy বাই dx নির্ণয় করো, এটা তোমাকে বলে দিয়েছে। dy বাই dx নির্ণয় করে দিতে হবে। আচ্ছা এখন দেখো হিসাব বুঝো কিনা, এটা হচ্ছে কোশ্চেন। পরামিতি দেওয়া মানে দুটো সমীকরণ দেওয়া, এখানে x আর y ছাড়াও আরেকটা চলক আছে, সেটা হচ্ছে t। এবার তার মানে বুঝতে পারছো এটা হচ্ছে পরামিতি, এবং এই দুই সমীকরণের মধ্যে যেহেতু পরামিতি বিদ্যমান, তাহলে এই দুই সমীকরণকে বলা হবে পরামিতিক সমীকরণ। এবার বললো যে এই দুই সমীকরণ থেকে dy বাই dx নির্ণয় করো। এখন তুমি তোমার স্টেপ কি হবে? তোমার সবার আগে যে স্টেপটা হবে, প্রথম স্টেপ যেটা, সেটা হবে হচ্ছে গিয়ে তুমি dx, তোমার যদি পরামিতিটা যদি t হয়, তাইলে পরামিতি t হলে লিখছি স্টেপ। তুমি দেখো এই কোশ্চেন আগে লিখবা না, এই যে এইটুকু লেখা লিখে তারপরে তুমি স্টেপ লিখবা, এরপরে কোশ্চেন লিখবা। কোশ্চেন লিখে ফেললে কেটে দাও, কেটে দিয়ে আগে এটা লিখো, স্টেপগুলো লিখো, এরপরে তুমি হচ্ছে কি কোশ্চেন লিখবা। 8 পৃষ্ঠার জায়গা খালি রাখো। দেখো পরামিতি t হলে তোমার প্রথম কাজ হবে হচ্ছে dx বাই dt ও dy বাই dt নির্ণয় করব, মানে t এর সাপেক্ষে প্রত্যেকটা সমীকরণকে অন্তরীকরণ করব, বুঝছো? আগে যেটা করতাম x এর সাপেক্ষে, এখন করব t এর সাপেক্ষে প্রত্যেকটা সমীকরণকে অন্তরীকরণ করব। ফার্স্ট অফ অল এটা আমাকে কাজ করতে হবে। 8 পৃষ্ঠা জায়গা খালি রেখে কোশ্চেনটা লিখে এবার আমার সাথে কাজ শুরু করো। তাহলে প্রথমে কি করতে হবে? আমাকে dx বাই dt নির্ণয় করতে হবে। তাহলে কি dx বাই dt নির্ণয় করতে হবে, তার মানে ddt অফ x নির্ণয় করতে হবে। x এর মান কত? at স্কয়ার। তাহলে সুন্দর মতো কি লিখবা? ddt তো লিখবা, x এর জায়গায় লিখবা at স্কয়ার। দেখো এইটুকু বুঝছো কিনা আগে জানাও, এই লাইনটা বুঝছো কিনা, এই পার্টটা ক্লিয়ার? এইটুকু। এখন কথা হচ্ছে এখানে কিন্তু কোনো x নাই, চলকটা হচ্ছে t, কারণ আমরা জেনেই আসছি যে পরামিতিটা হচ্ছে একটা চলক, চলক হচ্ছে t। এবার তুমি করবে কি, t এর সাপেক্ষে কাজ করবা। মনে করো এখানে ddx অফ ax স্কয়ার, তাহলে তুমি কি করতা? 2x লিখতা, সিম্পল হিসাব। যদি এটা x থাকতো, x স্কয়ার থাকতো, তাহলে 2x হতো, 2x হয়ে যেত। এখন t এর সাপেক্ষে বলেছে, আর কিছু না। মনে করে নেবা এখানে x লেখা, চোখ বন্ধ করে মনে করবে এটা x লেখা, তারপর যা করে ফেলবা। তাহলে এখানে হচ্ছে কি, যদি তোমার ax স্কয়ার থাকতো, ওই জিনিসটা হতো 2x, এখানে at স্কয়ার, তাহলে কত হবে? 2at। কেন? তোমার হচ্ছে কি সিম্পল কথা যে a এর জায়গায় a বাইরে পাঠিয়ে দিলাম, t স্কয়ার করলে 2t, তাহলে 2at। ওকে, সিম্পল হিসাব। ঠিক সেম ওয়েতে আমাকে কি করতে হবে? dy বাই dt নির্ণয় করতে হবে। dy বাই dt তাহলে কতটুকু আসবে? এই dy বাই dt, তাহলে dt অফ y এর ভ্যালু যা আসে ওটাই 2at। এখন যদি এটা হইতো 2ax, তাহলে কি হইতো? অ্যানসারটা কত আসতো? 2a আসতো। তাহলে 2at, আমার তো t এর সাপেক্ষে বলেছে 2at, তাহলে অ্যানসার কত হবে? 2a। দেখো একটু বুঝছো কিনা? একটু বুঝা শেষ? বুঝছো? এখন তোমাকে আসলে কি নির্ণয় করতে বলেছে? তোমাকে বলা হয়েছে dy বাই dx নির্ণয় করে ফেলতে। এখন তোমাকে যদি সিম্পলি বলি যে dy বাই dx কেমনে লেখা যায়, দেখো তো এমনি লেখা যায় না, dy বাই dx। আমি যদি এটাকে ভগ্নাংশ কল্পনা করি, মনে করলাম এখন ddx কোনো অপারেটর না, মনে করলাম ভগ্নাংশ, ওই যে মূল নিয়মে চলে গেলাম। মূল নিয়ম কি ছিল? যে লিমিট x টেন্ডস টু 0 দিয়ে, যেটা সেই ক্ষেত্রে তো ভগ্নাংশ ছিল। y এর পার্থক্য বা x এর পার্থক্য, ঢাল নির্ণয় করছিলাম, মনে আছে? ঢাল নির্ণয় করছিলাম y2 - y1 বাই x2 - x1, পার্থক্য খুব ছোট হয়ে গেলে dy বাই dx আসে। আমরা এখন ওই মূল নিয়মে চলে যাচ্ছি যে ঢাল চিন্তা করবো, এটাকে ঢাল। সেই ক্ষেত্রে এটা একটা ভগ্নাংশ, অপারেটর চিন্তা করছি না, ঢাল চিন্তা করছি, ঢাল। সেই ক্ষেত্রে এটা একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে আমি দুইটা আলাদা করে পার্ট করে নিতে পারি, যেখানে প্রথমে লিখবো dy বাই নিচে লিখবো dt, dx বাই dt। তাহলে কি লাভ হইলো? dt কাটা dy বাই dx অটোমেটিক মিলে যাবে। তাহলে কি করব? এই এত লিখে এটা লিখবো, এবং তোমার প্রাপ্ত মান যেগুলো তুমি বের করলাম, মান বসায় এটা নির্ণয় করে ফেলবো, বুঝছো? মান বসায় দেবো, এ মান বসাবো। তাহলে কেমনে কি? therefore you can say that the value of dy by dx will be equal to dy by dt dx by dt. The total value will be, you know the value of dy by dt, right? That is 2a. So put it down here, and dx by dt is 2at. Also put it down here.
2 এ 2 এ কাটা 1/t হয় অ্যান্সার। দেখো বুঝছো কিনা? ক্লিয়ার আছো? একদম ক্লিয়ার? এটা গেল একটা ম্যাথ। এইরকম আমরা আরো ম্যাথ করব। এখন করব বইয়ের ম্যাথ, একের এ নাম্বারটা। এটা অ্যাকচুয়ালি বইয়ে মনে হয় ছিল, আমি যতটুকু মনে পড়ে আমার। একের এ নাম্বারটা করব আমরা এখন। x এর মান দাও, আমার কোশ্চেন তো মুখস্থ নেই, কোশ্চেন দেখতে হবে। x এর মান দেওয়া √t আর y এর মান দেওয়া t - 1/√t। আমি এটা একটু জায়গা নিয়ে করি, x, এটা হচ্ছে একের নাম্বার ম্যাথ করব আমরা এখন বইয়ের। আচ্ছা একটু বলে দেই, এই যে টাইপ শুরু করলাম, এটা হচ্ছে 9 এর জি নাম্বার স্টার্ট করে দিলাম। 9 এর জি স্টার্ট করে দিয়েছে অলরেডি। একের নাম্বার 9 এর জি আর একের, সেটা হচ্ছে x = √t এবং y = t - 1/√t। এবার তোমাকে বলা হলো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ dy/dx। কি করতে হবে? সবার আগে t এর সাপেক্ষে dx/dt করব আর কি, মানে x কে অন্তরীকরণ করব। তাহলে t এর সাপেক্ষে x কে, তাহলে dx/dt করলে কত আসবে? সিম্পল কথা, t এর সাপেক্ষে x কে, x এর ভ্যালু কত? √t না, তাহলে ddt/√t। সিম্পল। এইবার কাজ হচ্ছে, যদি এটাকে তুমি মনে করো এখন x, তাহলে √x এর কত, ডিফারেনশিয়াল কত, মানে ডেরিভেটিভ কত হয়? 1/2√x না, 1/2√, এখানে x তো আর নাই, আছে t দিয়ে দিব। কথা হচ্ছে ভাই এটা x নাই t আছে, তাহলে আবার t কে করতে হবে না? নো, কারণ t এর সাপেক্ষেই তো করছি, বুঝছো? অনেকের মনে হইতে পারে না এরকম যে এতদিন যখন নাকি দেখতাম x মানে sin x কে বা অন্য কিছুকে x মনে করে কাজ করলে আবার করতে হতো চেইন রুল, এখানে না কেন? কারণ এখানে t এর সাপেক্ষেই তো করছি, এটাকে x মনে করে কাজ করে ফেলতে হবে, কারণ এটার সাপেক্ষে। আচ্ছা, এটা আসলে তোমার dx/dt। এবার dy/dt আমাকে নির্ণয় করতে হবে। dy/dt করলে কত আসবে? ddt of y, y এর ভ্যালু কত? এই বড় এটা, t - 1/√t। এখন অনেকে যেটা করে একবারে করতে যায়, একটু ভুল হয়ে যায়, আমি ভুল করতে যাচ্ছি না, আমি চাচ্ছি সুন্দর করেই করব। তুমি এটা যে কোনো ভাবেই করতে পারো, লাইক যেমনি খুশি আর কি তোমার হয়। মনে করো আমি হচ্ছে এটাকে একটু সোজা করে দিলাম, এটা উল্টা আছে তো সোজা করি। কত হবে তাহলে? ddt of t মাইনাস, দেখো t এর পাওয়ার ফার্স্ট অফ অল হাফ, এবং যেহেতু নিচে আছে -1/2 গেল। এবার এটাকে অন্তরীকরণ করব, তাহলে কত হবে? ফার্স্ট অফ অল এই t কে যদি অন্তরীকরণ করি হবে 1 মাইনাস, এবার এই t মানে x পাওয়ার n, তাহলে কি হয়? nx পাওয়ার n - 1, পাওয়ারটা সামনে আসবে আগে, -1/2 সামনে আসলো, পাওয়ার আরো 1 কমে যাবে, তাহলে t এর পাওয়ার আগে ছিল -1/2 -0.5, এখন আরো 1 কমবে, মানে -1.5 হয়ে যাবে, -3/2। বুঝছো? তাহলে হিসাবটা করলে অ্যানসারটা কত আসবে? অ্যানসার আসবে হচ্ছে আমার 1 মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হাফ, আর এখানে এটা কেমনে লিখতে হয় শিখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। ফার্স্ট অফ অল মাইনাস থাকলে 1/, করতে হবে, যেটা ভগ্নাংশ দিয়ে 1/, করলাম। তারপরে দেখবো হচ্ছে কি আমার তোমার হরে কত আছে, হরে কত 2 না, তাহলে হচ্ছে সেকেন্ড রুট, মানে নরমাল যেটা রুট আর কি। এরপরে দেখবো লবে কত 3 না, তাহলে t কিউব হয়ে যাবে। আগে হর দেখে ওই অনুসারে রুট দিবা, তারপর লব দেখবা, ওই অনুসারে t এর পাওয়ার বসাই দিবা। মনে আছে তো এগুলা? তাহলে এটা হচ্ছে আপাতত একটা অ্যানসার বলা যায়, বা যেটা আলটিমেটলি আসবে যে 1 + 1/2√t, এটা হয় অ্যানসার। ঠিক আছে, এইটুকু আসলো। এখন আমার তো বের করতে হবে অ্যাকচুয়ালি dy/dx, देयरफॉर dy/dx ইকুয়াল টু এমনি লিখবা যে dy/dt বাই dx/dt ইকুয়াল টু dy/dt কতটুকু? ওই জিনিসটা না, 1 + 1/2√t³। আচ্ছা, ডিভাইডেড বাই dx/dt, যে এখানে কত 1/2√t। এখন এই অবস্থা থাকলে দেখো হরের মধ্যে জিনিস আবার হরে আছে, সোজা করে দেওয়া যায়, মানে হচ্ছে কি হরের মধ্যে যদি আরো হর থাকে ওইটা অ্যাকচুয়ালি লব, হর হর কাটা লব হয়ে যায়, বুঝছো? মাইনাসে মাইনাসে প্লাস, ওই টাইপের। হরের মধ্যে আরো হর, তাইলে জিনিসটা আসলে লবে আছে। এই 1 + 1/2√t³, এটা গেল গুণ, এটা যেহেতু অ্যাকচুয়ালি একটা লব, এটাকে আবার গুণ দিয়ে দিতে হবে 2√t।
গুণ দিয়ে দিলে কি হবে, 1 এর সাথে এটা গুণ করলে 2√t, আর এটার সাথে এটা আবার গুণ দিলে যোগ এটার সাথে এটা 2√t বাই 8, হ্যাঁ 2√t/2√t³ 2√t³। আচ্ছা এখন হিসাব হচ্ছে আমার 2 2 কাটা, প্রথমত আমার 2 2 কাটা, 2√t তো থাকবে, 2 2 কাটা √t/t³ যোগ √t/t³, তাই তো। এখন দেখো আলটিমেট অ্যানসারটা কত আসে, 2√t, আর এইখানে দেখো t/t³ মানে কত, t² না, 1/t² এর রুট, আলটিমেট যেটা জিনিস হয় 2√t যোগ a স্কয়ার রুট কাটাকাটি 1/t, শেষ অ্যানসার। পারবা? ক্লিয়ার আছো? পাওয়ারটা আমার কোন জায়গায় দিয়ে দেখো তো দেখি, না দিয়েছে তো, আচ্ছা ছোট করে ওইখানে দিয়ে আর কি, ঠিক বলছো, পরে ক্যামেরা জানি মিলাই ফেলেছি অবশ্য। আচ্ছা ঠিকঠাক সবকিছু ওকে, সেটা ঠিকই হইতো। আচ্ছা এরপরে আসি, এটা গেল, এটা হচ্ছে এটার ম্যান, এই অ্যানসার, এটার অ্যানসার, একের নাম্বারের অ্যানসার। এখন চলে যাব হচ্ছে একের বি নাম্বারে, একের বি নাম্বার কোশ্চেনে যাব, এবং একের বি নাম্বার কোশ্চেনের অ্যানসারটা আমার কাছে স্যাটিসফ্যাক্টরি লাগে না ওদেরটা, সেক্ষেত্রে আমি আমার মতো করে করব, আল্লাহ ভরসা। দেখো আচ্ছা মুছে দিলাম, কিন্তু মুছে দিচ্ছি, লাগবে স্ক্রিনশট নিয়ে রাখো, মুছে দিলাম। কোশ্চেনটা কি, x এর ভ্যালু হচ্ছে 3at ডিভাইডেড বাই 1 প্লাস t³। আচ্ছা এরপরে y এর ভ্যালু কত, 3at² ডিভাইডেড বাই 1 প্লাস t³ অলসো। আচ্ছা so you are told here to find out the value of dy by dx. এখন কি করতে হবে, সিম্পল ওই আগের নিয়মে যাব, হয়ে যেটা করা আমার কাছে মানে ভালো লাগে না আর কি, আমি হচ্ছে আমার মতো করে এটা করব, এই টি এর সাপেক্ষে করব, এখানেও টি এর সাপেক্ষে করব, দুইটাই করব। তাহলে কি হবে, এটাকে যদি টি এর সাপেক্ষে করি, ফার্স্ট অফ অল dx by dt equal to dt of x এর জায়গায় এটা লিখবা 3at divided by 1 plus t³ এই। আচ্ছা এখন আসি, কথা হচ্ছে দুইটা জিনিসের, দুইটা ফাংশনের ভগ্নাংশকে ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি জানো u by v কে ভগ্নাংশ থাকলে, মানে u by v আকারে থাকলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, সেক্ষেত্রে কি করব, খুবই সিম্পল হিসাব, আমি হচ্ছে নিচের যে পার্টটা আছে এটাকে হোল স্কয়ার করে দেব, 1 plus t³ কে হোল স্কয়ার করলাম, আর উপরে কি করব, ফার্স্ট অফ অল একদম শুরুতে উপরটা করব, নিচেরটা রাখবো, নিচেরটা করব, উপরটা রাখবো, এমনি, তাই তো। উপরটাকে যদি করি তাহলে কত আসবে, 3a আসবে, এটাকে করলাম 3at তো কাটা, তারপরে এই 1 প্লাস t³। আচ্ছা বিয়োগ, এই বিয়োগটা খেয়াল করে, বিয়োগ বিয়োগ নিচেরটাকে করবো, তাহলে কত আসবে 0, আর এখানে 3t², তাহলে জাস্ট 3t² আমি লিখবো ইনটু আগের যেটা 3at। এইটুক কার বুঝতে কোনো মানে কার সমস্যা আছে, এইটুক বুঝতে আমাকে বলো তো দেখি, এইটুক বুঝো নাই কে, না বুঝতে জানা আবার বুঝাবো। ওকে আচ্ছা এরপরে আসি, এরপরে কথা হচ্ছে যে এবার এটা নিয়ে হিসাব নিকাশ শুরু করবো, নিচেরটাকে ভাঙবো না, কেন ভাঙবো না আমি একটু পরে দেখাই দেবো যে কেন ভাঙি নাই। এটা গুণটুন করে দিলে 3a, আর এখানে 3at³, তারপর দেখি এখানে হচ্ছে কি 3at তো 1 প্লাস t³ কোয়েশ্চেন না, ঠিক আছে 3a প্লাস 3at³, তারপরে মাইনাস 9at³ divided by 1 plus t³ হোল স্কয়ার, ঠিক আছে ওকে। এখন আসে এটা নিয়ে হিসাব নিকাশ শুরু করি, কত হবে 3a, ওকে 3টা ছিল a,
বিয়োগ 9টা a, তাহলে কয়টা যাবে? 3টা থেকে 9টা বিয়োগ করলে কত থাকে? -6টা না? 3 বিয়োগ 9 -6, -6 এটি কিউব বাই এইটা 1 প্লাস টি কিউব হোল স্কয়ার। এখন দেখো এখান থেকে আমি 3 কমন নিতে পারি, দুইটা থেকে নিলাম 3 কমন, তাহলে কত হয়? 1 মাইনাস 2 টি কিউব ডিভাইডেড বাই 1 প্লাস টি কিউব হোল স্কয়ার। ওকে গেল। এরপরে আসবো হচ্ছে আমি dy বাই dx বা dy বাই dt নির্ণয় করব। dt কত আসবে জিনিসটা আমার, যে dt অফ y কত হয়? 3at স্কয়ার বাই 1 প্লাস টি কিউব। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে এটা একটু আগের মতো, আমি একটু স্পিডে করে এটা বুঝাবো না, একবার স্পিডে করতে থাকি, তুমি জাস্ট দেখো। নিচের টাকা হোল স্কয়ার, উপরটা করব 6at, নিচেরটা রাখবো 1 প্লাস টি কিউব মাইনাস দেব, এরপরে নিচেরটা রাখবো তোমার হচ্ছে গিয়ে সরি উপরটা করলাম নিচেরটা রাখলাম, এখন হচ্ছে উপরটা রাখবো 3at স্কয়ার, নিচেরটা করব 3t স্কয়ার। গেল। এরপরে ক্যালকুলেশন করব, উপরে গুণটুন দিব 6at ইনটু 1 মানে 6at আসবে, যোগ t কিউব মানে 6at পাওয়ার 4 বিয়োগ 3 3 9 a t পাওয়ার 4 ডিভাইডেড বাই এই জিনিস 1 প্লাস t কিউব হোল স্কয়ার। ওকে এখন হিসাব হচ্ছে যে এখানে 6টা থেকে 9টা বিয়োগ গেলে কতটা থাকে? 3টা থাকে, মাইনাস 3টা আর কি, তাহলে 6at মাইনাস 3টা at পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 প্লাস t কিউব হোল স্কয়ার। ওকে গেল। এখন কথা হচ্ছে যে এখান থেকে আমি একটা 3 কমন নিতে পারি, যদিও t কমন নিতে পারি বাট নিব না, 3 এর সাথে ম্যাচ করানোর জন্য 3 কমন নিলাম, তাহলে হবে আমার 2t মাইনাস t পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 প্লাস t কিউব হোল স্কয়ার। আমি কিন্তু ইচ্ছা করে দেখো এই জিনিসটা ভাঙাই নাই, কারণ নিচেও এটাই আসবে, পরে কাটাকাটি যাবে, তারপরে উপরে 3 নিচেও 3 কমন নিলাম, যদি একটা t এক্সট্রা কমন না দরকার নেই আমার, এটা নিলাম, পরে কাটাকাটি করতে পারবো। এখন শুরু করে দিই কাটাকাটি করা। Therefore the value of dy by dx is equal to the fraction বা ratio of dy by dt to dx by dt. Putting the value together যেটা হবে উপরে 3a 2t minus t power 4 divided by যেটা থাকে 1 plus t cube whole square, নিচেরটাও as it is same জিনিস 3a 1 minus 2t cube divided by 1 plus t cube whole square. আচ্ছা এখন এসব হচ্ছে আমার যে তুমি তোমার দোকানে কাটাকাটি জাস্ট তোমাকে দেখানোর জন্য বোঝাচ্ছি, মানে বোঝানোর জন্য দেখাচ্ছি, 3 কাটা নিজের এই দুটা কাটা। ওকে গেল, কাটাকাটি চলে গেল, থাকে কত? থাকে হচ্ছে গিয়ে তোমার 2t minus t power 4 divided by 1 minus 2t cube। এখন এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, বইয়ের অ্যান্সার একটুখানি ডিফারেন্ট। যেটা করতে হবে তুমি একটু খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই যে x আর এই যে y মেইন ডিফারেন্স কি? এখানে একটা t, এখানে t স্কয়ার, তাহলে বোঝা যাচ্ছে এইটা আর এইটা পুরোপুরি সেম, এখানে যা কিছু আছে এখানেও তাই আছে, এই জায়গাতে একটা টি জাস্ট এক্সট্রা, একটা টি এখানে বেশি আছে, এটা একটা টি গুণ দেওয়া এক্সট্রা। তাহলে তুমি যদি y বাই x নির্ণয় করো, y বাই x মানে এইটা ভাগ এটা করো, তাহলে কাটাকাটি করে কি থাকে? এইখানে যেহেতু একটা টি এক্সট্রা, তাহলে y বাই x করলে একটা শুধুমাত্র টি থাকবে, তাহলে টি এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে y বাই x। তুমি যদি এই টি গুলোর জায়গায় y বাই x বসায় দাও, আশা করি বইয়ের অ্যান্সারটা মিলে যাবে, আর না মিললে বুঝতে হবে বইয়ের অ্যান্সারটা ভুল বা ওই নিয়মে করাই উচিত না। আমরা আগাচ্ছি একদম মূল নিয়মে, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস এটা করার। এই অঙ্কটা বইয়ে অন্যভাবে করেছে, তোমার এখানে ভাগ টাক দিয়ে আগেই ওরা একটা সমীকরণ বানিয়েছে, তোমার নরমাল সমীকরণ বানানোর পরে ওটা দিয়ে ম্যাথ করলো, বাট ওটা অ্যাকচুয়াল প্রসেস না। ওকে অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এইভাবে কাজটা করা, ঠিক আছে? তো তুমি মেনলি এটাকে অ্যান্সার রাখতে পারবা, ভুল হবে না, এটাকে অ্যান্সার রাখতে পারবা, এটাই ঠিক আছে। পরামিতি দিয়েই অ্যান্সারটা আসা উচিত। আমার নরমালি হচ্ছে এক্স গুলো তো কেটেই ফেলছে, এক্স গুলো তো থাকে না, এক্স ওয়াই এগুলো থাকে না, তো পরামিতি দিয়ে অ্যান্সার আসবে, এটাই স্বাভাবিক। ওকে তো অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটা, পরীক্ষায় অঙ্ক যদি দেয় তুমি এটা লিখবা। যদি এখন কোনো টিচার কাটতে পারে, ওনারা বলবে যে বইয়ে তো অন্য লেখা, বাট
আমি তোমাকে বলছি যে অ্যাকচুয়াল এটা করার প্রসেসটা হচ্ছে এটা, যেখানে তোমার অ্যান্সারে পরামিতি থাকবে এই ধরনের হিসেবের মধ্যে। তুমি তো এক্স কে অন্তরীকরণ করেই ফেললা, ওয়াই কে অন্তরীকরণ করেই ফেললা, এক্স আর ওয়াই তো থাকে না। দেখো তুমি এই লাইনের পরে জাস্ট এই দুইটার পরে কোথাও কি কোনো এক্স ওয়াই আছে? কোথাও কিন্তু কোনো এক্স ওয়াই নাই। সেই ক্ষেত্রে আছে কে? শুধুমাত্র টি। দেখো যে এই জাস্ট এইটা এটার পরে পুরো পার্টটা শুধুমাত্র টি দিয়ে করা, অ্যান্সারটা তাহলে কিসে আসবে? টিতে আসবে। বাট বইয়ের অ্যান্সার হচ্ছে কি তোমার এক্স ওয়াইতে, বাট যেটা আমার কাছে মনে হচ্ছে ভুল আর কি। ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, তোমার থিওরিটিক্যাল প্রসেস হচ্ছে এটা, অ্যান্ড আমরা থিওরিটিক্যালি ম্যাচ করাই দিলাম। এটা তুমি পরীক্ষা আসলে লিখবা আর কি। ক্লিয়ার? আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে ক্লাস হচ্ছে, খুব দুঃখ। কেন? আমি খুব আমি যদি ক্লাস না নিই, ওটা তো আমি অনেক আগেই বলে দিয়েছি ক্লাস নিব না। এখন হতে পারে আমার অনেক সময় আসতে 5 মিনিট 6 মিনিট লেট হতেই পারে, কারণ তোমাদের ক্ষেত্রেও দেখা যায় যে ধরো তোমাদের ক্লাস করাচ্ছে তোমাদের ছুটি দেওয়ার কথা 2টা, বাট 2:05 বেজে গেছে। এটা তো আর ইচ্ছা করে বাজায় না, অনেক সময় হয়ে যায় যে একটা ম্যাথ শেষ হচ্ছে না, বাট এই পুরো কমপ্লিট লেকচার দেওয়ার জন্য এই ম্যাথটা শেষ করা জরুরি। হয়তো 5 মিনিট লেগে গেল, তোমাদের আগেও অন্য ব্যাচ থাকে, দেখা যায় যে হচ্ছে কি ওদের ম্যাথ হয়তো বা 2 মিনিট লেট হয়ে গেছে শেষ করতে, বা এরকম হয় অনেক সময়। সেক্ষেত্রে একটুখানি টাইম দিলে হতে পারে, এলোমেলো একটু এদিক সেদিক হতে পারে, বাট এরকম না যে ক্লাস হবে না। ক্লাস যদি না হয় সেটা আগ মুহূর্তে আমি বলে দিই বা পোস্ট দিয়ে দিই ক্লাস না হলে। যদি দেখো যে পোস্ট নাই, তার মানে ইনশাল্লাহ ক্লাস হবে। ওকে, বুঝে নিবা আর কি। না, এটা আমিও বুঝি অ্যাকচুয়ালি, যে অনেক সময় হয় যে আমি নিজেই দেখি যে 5 মিনিট লেট হয়ে গেছে, বা তোমরা অনেক কমেন্ট করো আর কি, যে ভাইয়া কই আসেন না কেন, বা কোথায়, বা অনেক কিছু আর কি। তারপরে হচ্ছে কি মিস্টার বিন একটা আছে, ঘড়ি দেখে, তারপর ওই ঘাসের মধ্যে শুয়ে পড়া, ওটা আমি দেখে একটা মজাই পাই আসলে। পরে হচ্ছে গিয়ে এখন আমি বুঝি, আমি যখন হয়তো বা ক্লাসে বা ক্লাস এটা কাটতে সমস্যা হচ্ছে, বা হচ্ছে গিয়ে বোর্ড মুছি নাই, এরকম কিছু একটা হয় আর কি, বুঝছো? তো ওই জন্য দেখা যায় 2 মিনিট হয়তো ডিলে হয়ে গেছে আর কি। আচ্ছা, ইভেন তোমাদের আগেও এই মাত্র একটা ব্যাচ শেষ করে আসলাম, ওই জন্য আজকে মনে হয় তোমার 2-3 মিনিট বা 5 মিনিটের মতো লেট হয়ে গেছিল। যে দেখো, বুঝছো? এটা তো ক্লিয়ার। এরপরে আসি, এরপরে আমরা নতুন ম্যাথ করবো। এরপর একটা বইয়ের বাইরে অঙ্ক করবো, এটা হচ্ছে আগে বইয়ে আসছিল, এখন যেটা ম্যাথ করাবো। বুঝছো? এই ম্যাথ তো বুঝছো আশা করি। একজন জিজ্ঞেস করছে, ভাই আপনি কি আরো অনলাইনে ব্যাচ পড়ান? আমার গলা দেখে কি মনে হয়? আমার গলা আগে ছিল সুন্দর, একদম স্মুথ ছিল, অপর ভাইয়ের মতো। এখন ভেঙে চুরে মনে হয় সুপার ফেভিকল দিয়ে আটকে রেখেছে কি কোনো মতো, গলা নষ্ট হয়ে গেছে পুরো গলা, চিল্লাতে চিল্লাতে। কথা হচ্ছে গিয়ে যে প্রচুর প্রচুর ক্লাস নিতে নিতে এই অবস্থা। ইভেন যখন নাকি আগে তোমার অফলাইন ব্যাচগুলো তো অনেক সময় দেখা যেত যে মাইক দিয়ে সাউন্ড করলে হচ্ছে ভালো কোয়ালিটি পাওয়া যেত না মাইকের সাউন্ডে। খালি গলায় ক্লাস নিতাম, সামনে 100 স্টুডেন্ট চিল্লায়, মনে করো এরকম হয়েছে যে লাস্টে দেখেছে গলার ভয়েস টোন যেটা হঠাৎ করে ডাউন, আমি সাউন্ড করি বাট সাউন্ড বের হয় না, এরকম হয়েছিল মাঝখানে। গলা নিয়ে খুব প্রবলেম হচ্ছে আর কি। যাই হোক, জাস্ট ভয়েস কোয়ালিটি ঠিক রাখার জন্য, মাইকের ভয়েস কোয়ালিটি ঠিক থাকে না এখন। তো তারপরে তোমাদের মজা যে আমি হচ্ছে একদম দরজা জানলা বন্ধ করে দিয়ে সাউন্ড প্রুফ রুম বানায় এখন যাই বলি তোমরা তাই শুনে ফেলো, বা তোমরা সেটা তোমার ভলিউম বাটন আপ করে করে শুনতে পারো। বাট অফলাইনে তো এরকম হয় না, তখন আরো বেশি যেমনি চিল্লাইতাম, তো গলা নষ্ট হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন কি করি? 12:50 বেজে গেল, আমি তো তাড়াতাড়ি আনি ম্যাথ করাতে পারি বললাম 101টায় ছাড়বো, 12:50 এখনই। দেখো গল্প করে ম্যাথ করি আগে, পরে তোমরা গল্প শুনিও। জিজ্ঞেস করে ভাইয়া আরো ব্যাচ পড়ান, 2টার সময় আরেকটা, তাড়াতাড়ি করে দেখো দেখো। এরপরে কোশ্চেন, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু হলো এ থিটা সাইন থিটা, এ থিটা মাইনাস সাইন থিটা, ঠিক আছে? ওয়াই এর ভ্যালু হলো এ 1 মাইনাস কস থিটা। এবার ওরা তোমাকে বললো যে তুমি এবার dy বাই dx টা নির্ণয় করে দাও। এটা অ্যাকচুয়ালি বইয়ে আসছে এর আগে, আমি কিন্তু আগেই বলে দিলাম যে এই টাইপটা হচ্ছে অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আসলে। একদম শুরুতে যে ম্যাথটা করলাম আজকে, একদম প্রথম ম্যাথটা, ওটা ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, বলতে ভুলে গেছি।
একদম শুরুতে যে ম্যাথটা বললাম ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট ছিল, লিখে রাখো একদম প্রথম ম্যাথ আজকে। বইটা 6-7 সালে আসছে এই ম্যাথটা, তোমাদের কেতাব ছিল বই সম্ভবত নাই, দেওয়া নাই আর কি, বাট আমার মনে হচ্ছে এটা করানো জরুরি। আচ্ছা দেখো কথা হচ্ছে এই এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা, বললো dy বাই dx। এখন তুমি আমাকে এখান থেকে দেখে বলো এখানে পরামিতি কোনটা, এক্স ওয়াই ছাড়া আর কোন চলক আছে এক্সট্রা, তাড়াতাড়ি বলবা। এখানে পরামিতি কোনটা, এই যে দুইটা সমীকরণ, পরামিতিক সমীকরণ দেখেই তো এই টাইপের মধ্যে লিখলাম, বাট এখানে অ্যাকচুয়ালি পরামিতি কোনটা বলতে পারবা? এখানে অ্যাকচুয়ালি পরামিতি হচ্ছে কি এক্স ওয়াই ছাড়া বাকি যেই চলক আছে। অনেক জিজ্ঞেস করলে কেন জানি সাইন থিটা বলে, নো, থিটা থিটা হচ্ছে চলক, সাইন টাইন তো ওগুলো তোমার ফাংশন, ওগুলো তো হিসাবে নাই, থিটাটা হচ্ছে আমার চলক। এখানে এক্স ওয়াই ছাড়া বাকি যে চলকটা সেটা হচ্ছে থিটা। ওকে, তো মেন ব্যাপার হচ্ছে যে আমার এখানে পরামিতি হচ্ছে থিটা, তাহলে আমি কি করব, ওই পরামিতি টি হইলে ডিডি টি, পরামিতি তাহলে থিটা হইলে কি হবে ডিডি থিটা অফ, বুঝছো? পরে পরামিতির সাপেক্ষে অন্তরীকরণ করবো, মেইন কথা হচ্ছে পরামিতির সাপেক্ষে এগুলোর প্রত্যেকটাকে অন্তরীকরণ করতে হবে। এখানে পরামিতি হচ্ছে কি থিটা, তাহলে থিটার সাপেক্ষে করবো, তাহলে কি হবে? এই জন্যই বললাম যে জিনিসগুলো একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে রাখো, পরে তুমি আমাকে বললে কেমন আমি তখনই করবো। এখনই শিখে রাখো যে থিটা মানে হচ্ছে পরামিতি, তোমাকে যেই পরামিতি দিবে ওই পরামিতির সাপেক্ষে কাজ করবা। পরামিতি টি দিলে টি এর সাপেক্ষে, থিটা দিলে থিটার সাপেক্ষে, আলফা দিলে আলফা, ফাই দিলে ফাই, যা তোমাকে দিবে। তোমাকে যদি কিউ দেয় পরামিতি, কিউ এর সাপেক্ষে করবা। তোমাকে ধরো যদি দিলেও ফাই, ফাই এর সাপেক্ষে করবা। যেই পরামিতি দিব ওটার সাপেক্ষে অন্তরীকরণ করবা। পরামিতি টি হইলে টি এর সাপেক্ষে, থিটা হইলে থিটার সাপেক্ষে, এরকম কি। আচ্ছা, যেহেতু এখন এখানে পরামিতি থিটা, তাই থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলতে হবে। তাহলে কেমনে কি করা যায়? সিম্পল, ডি ডি থিটা অফ, একবারে গুণ দিয়ে বসাই দেই, বারবার লাইন নষ্ট করবো না। এ থিটা মাইনাস এ সাইন থিটা অন্তরীকরণ করা লাগবে। এখন তুই মনে করে নেবে এখানে এক্স লেখা, যা থাকবে এক্স থাকলে যা করতে ওটাই করবা। মনে করে এটা এ এক্স, তাহলে কত হবে এ, এটা এ সাইন এক্স, তাহলে কত হবে মাইনাস এ কস এক্স, মানে এখানে কস থিটা। বুঝছো কিনা দেখো, বুঝা গেল? সিম্পলি মানে তুমি এখানে এক্স মনে করে নিয়ে আলাদা নাম নিয়ে বসাই দিবা, দেখো অটোমেটিক মিলে যাবে। তাহলে হচ্ছে কি এখানে এ থিটা থাকলে এ সাইন এক্স থাকলে তোমার এ কস এক্স হয়ে যেত, ওটাই দেখলাম। এটা হচ্ছে তোমার এইটার অবস্থা, এইটার অংশ আর কি। এখন আমি তোমাকে আরেকটু আগাবো, এটা নিয়ে আরো কিছু লেখা যায়, বাট এখন আমি লিখবো না। আমি হচ্ছে কি মনে এমন একটা, আমি হচ্ছে কি টিচার হিসাবে না স্টুডেন্ট হিসাবে তোমাকে পড়াচ্ছি, যে মানে আমি তো তোমার জায়গা থেকে তোমাকে পড়াচ্ছি, যে তুমি তো এটা এরপরে কি লিখতে হবে জানো না, তাই লিখবো না, এখানেই থাকবো। যদিও আমি তো জানি যে কি কি করতে হয়। এখন দেখো এরপরে আসি, এক্স সাপেক্ষে করলাম, এখন করবো হচ্ছে ওয়াই এর সাপেক্ষে। এইটা এটা থাকলে আমি কি করবো, সিম্পল কথা, যে এটা বসাই দিব, ডিডি থিটা লিখে এটা বসাই দিব, ওয়াই এর জায়গায় এটা লিখবো এ মাইনাস এ কস থিটা। এটাকে অন্তরীকরণ করলে কি হবে? ফার্স্ট অফ অল এ কে যদি করি, এ হচ্ছে গিয়ে এখানে কোনো থিটা নাই, চলক তো আমার থিটা, থিটা নাই, তার মানে এটা কি ধ্রুবক, ধ্রুবককে করলে 0, মাইনাস চিহ্ন দিলাম, এ লিখলাম, কস থিটা করলে কি হবে মাইনাস সাইন থিটা না, এই যে মাইনাস সাইন থিটা, শেষ। হিসাব করলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস এ সাইন থিটা। ওকে, এখন দেখো কথা হচ্ছে আমার এরপরে কি করতে হবে, dy বাই dx নির্ণয় করতে হবে। therefore dy বাই dx ইকুয়াল টু কত হবে, dy বাই এখানে তো পরামিতি থিটা, তাহলে থিটা লিখবো d থিটা, dx বাই d থিটা। এরপরে dy বাই d থিটা মানে কত, a sin থিটা, এই লিখলাম a sin থিটা। dy বাই এটা হচ্ছে কি d, নো নো ইয়া ঠিক আছে, dx বাই d থিটা মানে হচ্ছে a মাইনাস a cos থিটা। আচ্ছা, এখন দেখো উপরে এ আছে, নিচে দুইটা এ কমন নেওয়া যায়, 1 মাইনাস cos থিটা হবে, উপরে a sin থিটা হবে। আচ্ছা, কথা হচ্ছে যে এইবার যেটা করা যায়, এ এ কাটা থাকবে হচ্ছে sin থিটা বাই 1 মাইনাস cos থিটা। এখন এইটা একটা টেকনিক পড়িয়েছিলাম গত ক্লাসে, লাস্ট ক্লাসটাতেই, মানে লেকচার 11 তে একটা টেকনিক পড়িয়েছিলাম। তুমি যখনই দেখবা এরকম, তখন তুমি একটা স্টেপ মানে তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো। সাব কেস 3 যেটা ছিল টেকনিক্যাল, কয়েকটা টেকনিক শিখেছিলাম 4-5টার মতো, ওইখানে এটা একটা ছিল যে উপরে সাইন নিচে 1 মাইনাস cos থাকলে কি করতে হবে, উপরে সাইন থাকলে আমি এটাকে লিখবো 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, নিচে 1 মাইনাস cos থাকলে 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 2 কাটা, সাইন একটা, এখানে দুইটা একটা একটা করে কাটা যাবে, থাকবে cos বাই sin, cos থিটা বাই sin থিটা, cos বাই sin means cot,
থিটা বাই 2, দ্যাটস ইট, দ্যাটস অ্যান্সার। এই তো দেখো পারবা কিনা। অঙ্ক কিন্তু ছোট, বইটাও আসছে দামি অঙ্ক, কথা হচ্ছে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকে না, অঙ্ক ভয় পায় স্টুডেন্টরা। দেখো জিনিস ঠিক আছে কিনা, পারবা? এই তো এরপরে চলে যাবো একের সি নাম্বার। এটা এটা পারবা কিনা দেখো, না বুঝলে জিজ্ঞেস করে আবার বুঝাবো, সমস্যা নেই। পারবা না দেবে? ওকে, এরপরে আসি একের সি নাম্বার। একের সি নাম্বার হচ্ছে x ইকুয়াল টু a cos, এখন দেওয়া নতুন পরামিতি ফাই প্লাস ফাই সাইন ফাই, তুমি থিটা মনে করে নিয়ে কাজ করে দিবা। y মানে হচ্ছে a সাইন ফাই মাইনাস ফাই কস ফাই। আচ্ছা, এবার তোমাকে বললাম যে এখান থেকে আমাকে বলো dy বাই dx এর ভ্যালু কত। কি করা যাবে? সিম্পল কাজ, ওই যে dx বাই dt dy বাই dt অন্য করবা, এখানে পরামিতিকে ফাই, তাহলে dx বাই d ফাই dy বাই d ফাই, সিম্পল। এসব বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তাহলে আমার এখান থেকে বলা যায় যে therefore dx বাই d ফাই will be equal to dd ফাই, যেখানে x এর জায়গায় লিখবো এই পুরোটা, তার মানে a cos ফাই প্লাস a ফাই sin ফাই। ওকে, ঠিক। এখন তুমি প্রত্যেকটাকে একটা একটা করে করবে আর কি। তাহলে যদি a cos ফাই কে করি, ফাই এর সাপেক্ষে কত হবে? মনে করো a sin a cos x, তাহলে কত হয়? মাইনাস a sin x। সিম্পল হিসাব, ফাই থাকলে মাইনাস a sin ফাই। এরপরে এখানে আছে আবার দুইটা ফাই সাইন ফাই, দুইটা আছে, তাহলে কি দুইটা ফাংশন গুণ দেওয়া, তাহলে আগে এটা করব এটা রাখবো, এটা করব এটা রাখবো, এরকম করে। তাহলে প্লাস এ আগে দেই, এরপরে ফাই সাইন ফাই কে অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণ যখন করব দুইটা গুণফলকে আলাদা আলাদা করে করা লাগবে। করলে কি হবে? ফার্স্ট অফ অল ফাই কে করি, ফাই কে করলে 1 হবে, সাইন ফাই কে করলে মানে এটা থাকবে যোগ। এবার করব সাইন ফাই কে করলে হবে cos ফাই, ফাই রয়ে যাবে, আগে ফাইটা রয়ে যাবে। এই তো এটা। এবার একটা একটা করে গুণ টুন দিয়ে দেখি কি হয়। ফার্স্ট অফ অল মাইনাস a sin ফাই প্লাস a sin ফাই, আর হচ্ছে কি প্লাস a ফাইটা আগে লিখি, ফাই cos ফাই। এটা বুঝছো কিনা আগে তাড়াতাড়ি বলো আমাকে, এটা বুঝছো? ওকে, একজন জিজ্ঞেস করেছে ভাইয়া এ সাপেক্ষে করতে পারবো কিনা। নরমালি তোমার বইগুলোতে এ সি এগুলো বলতে অ্যাকচুয়ালি হচ্ছে ধ্রুবক বোঝাবে, বুঝছো? তুমি হচ্ছে কি দেখবা টি কিউ পি থিটা ফাই এগুলো হচ্ছে তোমার চলক, এক্স ওয়াই জেড, জেড দিলেও চলক। ওকে, এ বি, তারপর মানে এইসব জিনিস যেগুলো নর্মাল, যেগুলো তোমার নর্মালি থাকে এ বি সি, এগুলো হচ্ছে সবাই ধ্রুবক। ওকে, আজান দিয়েছে, একটু ব্রেক দিলাম। ঠিক আছে, ওকে, শুরু করে ফেললাম তাহলে। আচ্ছা, তো যেখানে ছিলাম আর কি। ওকে, কি হইলো জিনিসটা? এটা প্রথমত আমি হচ্ছে কি a cos থিটাকে করলাম, মাইনাস a sin থিটা আসলো। দ্বিতীয়ত আমি যখন নাকি এই পার্টটাকে করতে গেলাম, a কে আমি আলাদা রাখলাম, বাট এখানে হচ্ছে দুইটা ফাংশনের গুণফল, একটা হচ্ছে সিম্পল ফাই আর একটা হচ্ছে sin ফাই। x sin x থাকলে যেরকম করতে হবে, ফাই sin ফাই থাকলে দুইটা ফাংশনের গুণফল আর কি, গুণফল চিন্তা করে করতে হবে। দুই ফাংশন যেহেতু গুণফল দেওয়া, তাহলে কি করব? আগে ফাই কে করব, sin ফাই কে রাখবো, যোগ দিয়ে sin ফাই কে করলে cos ফাই হবে, আর ফাই কে রেখে দিব। ওই যে একটা করব একটা রাখবো, একটা করব একটা রাখবো, ব্যাপারটা এরকম আর কি, সিম্পল। এরপর হচ্ছে গুণ টুন দিয়ে দিলাম, গুণ দেওয়ার পর আমি যেটা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার দেখা যায় না, বলতো দেখি। গুণ দেওয়ার পর আমি যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা সুন্দর লাইন লেখা যায়। কি লাইন সেটা?
আমার এইটা আর এটা সেম জিনিস বাট চিহ্ন বিপরীত, মানে রয়ে যাবে হচ্ছে কি a phi cos phi। ওকে, এটা হচ্ছে আমার dx বাই d phi এর ভ্যালু। দ্বিতীয়ত আমরা যেটা করব dy বাই d phi নির্ণয় করব, dy বাই d phi নির্ণয় করব। তাহলে কতটুকু আসবে, কত আসবে? রাফ সেটা হচ্ছে যে d phi অফ y এর ভ্যালু যা আছে ওটাই লিখে দিব আলাদা নিয়ে। তাহলে কত হবে এখানে a sin phi একবারে গুণ দিয়ে দিলাম আর কি, মাইনাস a phi cos phi। সিম্পল হিসাব। এটা দেখলে আবার আগেরটা বুঝে ফেলবা যারা নাকি বুঝতে কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে a sin phi কে করলে তুমি বুঝতেই পারছো a cos phi হয়ে যাবে, a cos phi দিলাম। এরপরে আমার হচ্ছে কি মাইনাস, দেখো মাইনাস দিলাম, মাইনাস a, এই যে a phi cos phi কে করলে কি হবে? ফার্স্ট অফ অল phi কে করব 1 হয়ে যাবে, cos কে করব মাইনাস sin গুণ আর কি, মাইনাস sin phi। তারপরে যোগ চিহ্ন দিব, তারপরে হচ্ছে cos phi কে করলাম, এক সেকেন্ড আমি ভুল করছি, phi কে করলাম 1 হবে, cos phi রয়ে যাবে। আচ্ছা, যোগ, এরপরে phi রয়ে যাবে, cos phi কে করব মাইনাস sin phi। তাহলে কি হইলো? মাইনাস a দিলাম, phi করলাম, cos রয়ে গেল, এই যে phi কে করলে 1 cos sin, যোগ দিলাম, যোগ phi কে রেখে দিলাম, cos কে করলাম, একবার phi করলাম, cos রাখলাম, cos করলাম, phi রাখলাম, বুঝছো? এরপর তুমি একবার গুণটুন দিয়ে ফেলো, কি হয় দেখো, a cos phi মাইনাস a cos phi, তারপর হচ্ছে কি মাইনাস আর এই মাইনাসে প্লাস a sin phi, a phi sin phi। আলটিমেটলি যেটা বলা যায় যে এটা কাটা রয়ে যাবে হচ্ছে a phi sin phi, শেষ। এখন তোমাকে বলা হয়েছে হচ্ছে dy by dx নির্ণয় করতে, তুমি কি করবা? therefore the value of dy by dx will be equal to what? dy by d phi dx by d phi, the value of dy by d phi equal to a phi sin phi divided by এটা কত হবে a phi cos phi, কাটাকাটি করলে tan phi, শেষ। দেখো বুঝো কিনা অ্যান্সার? ওকে, এখন আমি তোমাকে কতগুলো হোমওয়ার্ক দিব, এই রিলেটেড কতগুলো হোমওয়ার্ক দিব। আমি এখন থ্যাংক ইউ, একজন বলেছো আসিফ খান টেন থিটা, থ্যাংক ইউ, ও মনে হয় ব্রেকের মধ্যে করে ফেলেছে। আচ্ছা, তোমাকে কতগুলো আমি হোমওয়ার্ক দিব এই রিলেটেড, ভালো ম্যাথ, দামি ম্যাথ কিছু থাকবে। এর মধ্যে একটা হোমওয়ার্ক আমি নিজে সলভ করে দিব, কারণ তোমাকে আমি ওগুলোই হোমওয়ার্ক দিয়ে যেগুলো নাকি তুমি পেরে যাবা। আর যেখানে তোমার কিছু শিখার থাকবে, মানে তোমার কিছু জানার থাকবে, ওগুলো আমি তোমাকে করাই দিই। যাই হোক, আমি তোমাকে এখন শুরু করে দিই হোমওয়ার্ক দেওয়া। কি হোমওয়ার্ক তোমার করতে হবে বাসায়, বা তুমি চেক করে করে দেখবা তুমি পারো কিনা বা জিনিসটা বুঝছো কিনা। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এমন যে কোয়েশ্চেন নাম্বার 1, x এর মান দেওয়া cos কিউব থিটা, y এর মান দেওয়া sin কিউব থিটা, বললো dy by dx ইকুয়াল টু কত? অ্যান্সার হবে অ্যাকচুয়ালি tan থিটা, বুঝছো? তুমি চেক করে দেখবা, অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, বইয়ের বাইরের অঙ্ক এগুলো, tan থিটা, এটা হচ্ছে অ্যান্সার। দ্বিতীয়ত বলে দিলাম এই টপিকটা হচ্ছে অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এই জন্য আমি তোমাকে দিয়ে দিচ্ছি বইয়ের বাইরে কি কি অঙ্ক তোমাকে করতে হবে আর কি। এটা করতে হবে প্রথমত। 2 নম্বর কোশ্চেন দেখি, e পাওয়ার t cos t আর e পাওয়ার t sin t। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, x হচ্ছে e পাওয়ার t cos t, y হচ্ছে e পাওয়ার t sin t। এবার তোমাকে বলা হলো dy by dx তুমি নির্ণয় করো। ওকে, এই
ক্ষেত্রে নর্মালি তোমার অ্যান্সারটা আসবে হচ্ছে গিয়ে তুমি মানে অ্যান্সার দেখবা করতে করতে এরকম আসবে cos t প্লাস sin t বাই cos t মাইনাস sin t, এটা আসবে একটা অ্যান্সার। এটা রাখলে চলবে, বাট মাঝে মাঝে দেখবা ইঞ্জিনিয়ারিং এ অবজেক্টিভে এইটা দেয় নাই, তখন কি দিবে দেখো তো দেখি। এটা একটা আমার টেকনিকে শিখে আসছি না, এরকম থাকলে cos কমন নিয়ে ফেলতে হয়, উপরে 1 প্লাস 10 নিচে 1 মাইনাস 10, সেক্ষেত্রে 1 এর জায়গায় লিখবো 10 পাই বাই 4, নিচে 1 মাইনাস 10 পাই বাই 4 ইন্টু 10t, অমনে করলে হচ্ছে 10 পাই বাই 4 প্লাস t বাই 2 আসবে, তাই না? নাকি দেখি একটু চেক করে, t আসবে, t আসবে। ওকে, এটা এরকম হয় যে অবজেক্টিভের অ্যান্সারে এটাও দেওয়া থাকতে পারে, নিচেরটা পাই বাই 4 প্লাস t, এটা অ্যান্সার থাকতে পারে, দেওয়া থাকতে পারে, বুঝছো? এই দুটো একটু তুমি দেখবা করতে পারো কিনা। এবার দেখো, এই দুটো হচ্ছে এক্সট্রা বইয়ের বাইরের ম্যাথ, এগুলো একটু করার ট্রাই করবা। এগুলো দেওয়া থাকতে পারে এটা, এবং এগুলো ইঞ্জিনিয়ারিং আসতে পারে, বলে দিলাম। এটা বিশেষ করে স্পেশাল, এটা হচ্ছে তুমি যদি রিটেনের মধ্যে একটু লিখে রেখে দাও নাম্বার দিবে, যদি অবজেক্টিভে দেয় লাইক বুয়েটের প্রিলিমিনারিতে দেয় তাহলে হচ্ছে তোমাকে অবজেক্টিভে এইটা দিয়ে দিবে, ওই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কেমনে আসলো, এইটার পরে স্টুডেন্ট করলে এটা আসবে, বুঝছো? কুইজও দিতে পারে এই জিনিসটা, এমনি দিবে অবজেক্টিভে দিলে এমনি অ্যান্সার দিতে পারে, দেওয়ার সম্ভাবনা বেশি আর কি। তোমাদের এই অবস্থা, ফিজিক্স নিয়ে ব্যস্ত। ওকে, এবার একটু এদিকে আসি, ম্যাথ করি আমরা, ফিজিক্স, ইংলিশ, বাংলা এগুলো বাদ দিয়ে একটু ম্যাথের দিকে আসি। এখন করাবো একটা দামি ম্যাথ, এই ম্যাথটা আসলে দামি এবং ভালো। এখন যেটা করাবো এটা সামনে আসতে পারে, বলে দিলাম, এর আগে আসছে। দেখো কোয়েশ্চেন হচ্ছে, এটা বইয়ের বাইরের ম্যাথ। কোয়েশ্চেন এরকম, 10 না দিয়ে দাঁড়াও, sin x equal to 2t by 1 plus t square, okay, comma 10 y equal to 2t by 1 minus t square, এটা হচ্ছে কোয়েশ্চেন। এবার তোমাকে বললো যে তুমি dy by dx টা নির্ণয়। এই কোশ্চেনটা এর আগে কুয়েটে একবার আসছেন, চুয়েটে একবার আসছেন, এবং সামনেও আসতে পারে, ভালো অঙ্ক এই জন্য। বুঝছো? একজন আসছে, ভাইয়া আমাদের সব সাবজেক্ট পড়ান, তোমরা বেশি জ্ঞানী হয়ে যাবে, তাহলে এত কিছু পড়ানো যাবে না। এই দেখো, আচ্ছা এখন দেখো, sin x দেওয়া এটা, tan y দেওয়া এটা, বললো dy by dx নির্ণয় করতে, এটা হচ্ছে মেইন ঝামেলা। কেন ঝামেলা? এতদিন যে ম্যাথগুলো দেখতা তুমি, সেগুলোতে x এর ভ্যালু দেওয়া ছিল, y এর ভ্যালু দেওয়া ছিল, x এর ভ্যালু, y এর ভ্যালু, এখানে সিম্পল x সিঙ্গেল নাই, মানে x ফাঁকা নাই, সামনে আবার একটা sin tan, ঝামেলা এগুলো। এখন কেমনে সলভ করা যায় এটা বলে দিই। এটা হচ্ছে কি টেকনিক আছে, টেকনিক অ্যাপ্লাই করলে দেখো কম সময় মিলে গেছে, আনসার হচ্ছিল খুবই সোজা। টেকনিক শিখে আগে দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে এইগুলোকে আগে একটু সাজায় নিতে হবে। এখানে যেরকম এক্স ওয়াই ফ্রি আছে, এইখানে কিন্তু এক্স আর ওয়াই ফ্রি নাই, সামনে একটা সাইন ট্যান এগুলো লাগানো, সরায় এক্স আর ওয়াই কে ফ্রি করবো আগে। তাহলে সরায় এক্স ওয়াই কে ফ্রি করলে কেমনে হবে? এক্স এর মান কত আসবে? তাইলে
সাইন ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কয়ার। এখান থেকে y এর মান কত আসবে তাহলে? tan ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কয়ার। এইটুকু পর্যন্ত রাখে অধিকাংশ স্টুডেন্টরা, এইটুকু পর্যন্ত করতে পারে, তারপরে dx বাই dt লিখে, dy বাই dt লিখে, তারপর আবার ভুল করে আকাশ থেকে পড়ে, তখন অ্যান্সার করতে পারে না, মানে বড় হয়ে যায় অঙ্ক, দেখা যায় বড় হয়ে গেছে। তোমাকে একটা পেজের মধ্যে এমনি 3 ভাগ করে জায়গা দেওয়া থাকবে কোয়েশ্চেন। তুমি এরকম এখানে একটা কোয়েশ্চেন মনে করো, এই যে দিবে কোয়েশ্চেন এই, কোয়েশ্চেন এই, কোয়েশ্চেন এই, বুঝছো? তোমাকে করতে হবে কি এই এক পেজের মধ্যেই আবার 3 ভাগ করতে হবে এমনি এমনি। আমি তো 4 ভাগ করে করতাম অ্যাকচুয়ালি, 3 ভাগ করে আর কি, সবাই মোটামুটি 3 ভাগ করে করবা। তারপর তুমি উত্তর লিখবা, যে উত্তর ধরি অমুক 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 তমুক তমুক তমুক, অমুকের সে অমুকের সাথে অমুক গেল, এখানে এখানে এগুলো লিখবা, বুঝছো? এমনি করে করে জায়গাটা লম্বা বানাইতে হয়। মেন ব্যাপার হচ্ছে এটা আর কি। তো কথা হচ্ছে এই এত ছোট জায়গার মধ্যে তুমি যখন নাকি এইসব ম্যাথগুলো করতে যাবা, তখন দেখো জায়গা পাচ্ছ না। সেই ক্ষেত্রে তোমাকে আগের থেকে ছোট বইটা জানা থাকা লাগবে। ওই জন্যই বলি একাডেমিকের মধ্যে খুব ভালো করে জিনিসটা ক্লিয়ার থেকে যাও, যাতে তখন থেকে তুমি অলরেডি জানো যে এই ম্যাথ কেমনে করতে হয়। ওইখানে বসে পরীক্ষা নিরীক্ষা না করা লাগে, যাচ্ছে এমনি করলে কম জায়গা লাগবে নাকি অমনে, দরকার নাই। এখনই তুমি আগে শিওর হয়ে থাকো যাচ্ছে এই ম্যাথ এমনি করলেই মিনিমাম জায়গায় শেষ করা যায়, মিনিমাম টাইমে শেষ করা যায়। তখন খালি চুপচাপ ব্রেনের থেকে নিয়ে বসাই দেবো, কপি পেস্ট করবো, খালি ব্রেন থেকে কপি করে হাত দিয়ে পেস্ট, বুঝছো? একবার খালি বসাইতে থাকবো। তখন ওই পরীক্ষায় অ্যাডমিশনের টাইমে তখন তোমার জাস্ট রিভাইজ দেওয়ার টাইম, ওইটা অনেক বেশি হামরি জ্ঞান অর্জন করার টাইম না। ওই জন্য এখন থেকে তুমি মিনিমাম জায়গায় কেমন ম্যাথগুলো করতে হয় শিখে রাখো। যে এটা আসলো, এখন কথা হচ্ছে তুমি একটা ফর্মুলা পড়েছো অলরেডি, যে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার মানে হচ্ছে 2 tan ইনভার্স x। এখানে যেহেতু t, তাহলে 2 tan ইনভার্স t। এই ফর্মুলার কথা মনে পড়ে কিনা দেখো, ওই যে তুমি তিনটা দিয়ে শিখেছিলে, যে tan ইনভার্স 2t বাই 1 মাইনাস t স্কয়ার ইকুয়াল sin স্কয়ার sin ইনভার্স 2t, বা এখানে x ছিল আর কি, ধরো 2x বাই 1 প্লাস t x স্কয়ার cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, সবগুলো বের ছিল 2 tan ইনভার্স x। এই যে ফর্মুলা ছিল লাস্ট ক্লাসের আগের ক্লাসে মনে পড়েছে, এটা ফর্মুলা হচ্ছে তোমার টাইপ 8 এর ফর্মুলা, সাব কেস 1 বা কেস 1 এর যে ফর্মুলা ছিল, কেস 1 না সাব কেস 1, যে সাব কেস 1 এ ফর্মুলা ছিল, যে স্পেশাল টাইপ স্পেশাল ফর্মুলা কিছু ফাংশন দেওয়া থাকে, ওইখানে ফর্মুলার মধ্যে এটা পড়েছিলাম। ওকে, তো এই ফর্মুলা অনুসারে sin ইনভার্স 2t বাই 1 প্লাস t স্কয়ার এটা লেখা যায়, এটা ঠিক সেম ওয়েতে tan ইনভার্স এটাকে লেখা যায় 2 tan ইনভার্স t। খেয়াল করে দেখবা x আর y অ্যাকচুয়ালি একই জিনিস। যাই হোক, এখন তুমি যেটা করবা, তুমি করবা কি সিম্পল, যে dx বাই dt করলে যেটা আসবে ddt অফ 2 tan ইনভার্স t, হিসাব করলে কত আসে 2, আর tan ইনভার্স t কে করলে 1 বাই 1 প্লাস t স্কয়ার, দ্যাট ইজ 2 বাই 1 প্লাস t স্কয়ার। গেল, এরপরে আসি dt অফ y কত হবে, ddt অফ একই জিনিস আসবে, যেহেতু জিনিসটা একই অ্যাকচুয়ালি। এটাকে করলে বের করতে হবে আমাকে dy বাই dx। অ্যান্সারটা কত হবে তোমার dy বাই dt বাই dx বাই dt, এটা হবে এই যেটা 2 বাই 1 প্লাস t স্কয়ার বাই 2 বাই 1 প্লাস t স্কয়ার কাটাকাটি করে 1, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? এটা দামি অঙ্ক, স্টার্ট দাও, লিখে রাখো, এটা সামনের বারও ইসে আসতে পারে, ভর্তি পরীক্ষা আসতে পারে। এটা যদি ঢাকা ভার্সিটির অবজেক্টিভে দাও তাও আশ্চর্য হবে না, এটা ভালো অঙ্ক, বলে দিলাম আসতে পারে পরীক্ষায়। এবং এইগুলোই আসলে স্টুডেন্টরা বাদ দিয়ে যায়, করতে দেয় না, বাদ না দেওয়ারও কারণ নাই, মানে না দেওয়ার কারণ আছে, কারণ হচ্ছে তোমার কিন্তু কেতাব ছাড়া বই ম্যাথটা নাই অ্যাকচুয়ালি, বুঝছো? এবং ম্যাথটা কিন্তু দামি ম্যাথ, ভালো ম্যাথ, করতে পারা উচিত তোমাদের। ওকে, জিজ্ঞেস করছে এত কিপটা কেন, একটু বেশি পেজ দিলেই তো হয়, এই এত কম জায়গার মধ্যে ব্যাপারটা এরকম কি? ব্যাপারটা হচ্ছে কিপটামির কারণ না, কারণটা হচ্ছে গিয়ে যে তুমি যখন একদম সিম্পল কথা মনে করো, তুমি ক্লাস 5-এ থাকতে যেমন অঙ্ক করতে এখন কিন্তু অমনি অঙ্ক করো না, সত্যি কথা যেটা। তুমি ক্লাস 8-এ যে অঙ্ক যেমন অঙ্ক করতে এখনো কিন্তু অমনি অঙ্ক করো না। ইভেন তুমি 9-10-এর যেই লাইনগুলো লিখতে এখন কিন্তু ওগুলো লিখো না, তুমি কিন্তু অনেক কিছু স্কিপ করে চলে যাও। তুমি অলরেডি মনে মনে এগুলো করে ফেলতে পারো, অনেক কিছুই আছে এরকম যেগুলো তুমি স্কিপ করতে পারো, মনে মনে করতে পারো কাজগুলো। তো দেখো তুমি যতই নাকি বড় হও দিনকে দিন, তুমি অনেক কিছু স্কিপ করো, অনেক কিছু বাদ দাও,
ওরা চায় ওইটা যে তুমি এইচএসসি পাস করে ইউনিভার্সিটিতে যাবা, জায়গা অনেক কম থাকে এবং ইউনিভার্সিটি ছাড়া হচ্ছে তোমার গদ পাতা লেখা চায় না, ওনারা বলেই দেয় যে তুমি যত মিনিমাম পেজের মধ্যে লেখাটা শেষ করতে পারো। ইউনিভার্সিটিতে আমরা পরীক্ষাগুলো দিই, ফার্স্ট ইয়ারের পরীক্ষা, সেকেন্ড ইয়ারের পরীক্ষা, থার্ড ইয়ারের পরীক্ষাগুলো যে দেই, মেইন বড় বড় পরীক্ষা বা যেই পরীক্ষায় আপনার কেন, ইউনিভার্সিটি টিচাররা হচ্ছে গিয়ে মানে এক্সট্রাঅর্ডিনারি লেভেলের, হাই লেভেলের টিচার, মানে এক্সট্রাঅর্ডিনারি লেভেলের বলা যায়, ক্রিয়েটিভ বা ইন্টেলিজেন্ট, বুঝছো? ওনারা হচ্ছে অ্যাকচুয়ালি দেশের মাথা বলা যায়, সবচেয়ে ব্রিলিয়ান্ট ওনারা। তো সেই ক্ষেত্রে ওনারা, ওদের পছন্দ না যে হচ্ছে পৃষ্ঠা উল্টা উল্টা পেজ গুনে গুনে নাম্বার দেবে, নো, ওনারা চায় মেইন কম কথায় মেইন অ্যান্সারটা। তো ওই ক্ষেত্রে ওরা হচ্ছে কি এত দরকার নাই, তুমি যদি এই লাইনের পরে ডিরেক্টলি এই লাইন লিখে, মানে তুমি যদি বুঝো অ্যাকচুয়ালি, তুমি লিখো না, সমস্যা নাই, তুমি আসলেই ভর্তি পরীক্ষায় এই লাইনের পরে এই লাইনটা লিখতে পারবা, এটা না লিখলেও চলবে, তারা নাম্বার কাটবে না। ওকে, তুমি যে এই জিনিস জানো এই লাইনটাই তার প্রমাণ, বুঝছো কথা? তো এটা হচ্ছে কি তোমার ওই ইসের কারণে না যে পেজ বাঁচা দিল, নো, তুমি যখন নাকি বড় বড় ম্যাথগুলো করতে যাবা ভার্সিটিতে উঠে, তখন তুমি যদি সবগুলো লাইন লিখো, টিচারদের পড়তে এম্বারাস ফিল হয়, ওনারা চায় না এত, মানে এই কি রে ভাই, ও ভালো লাগে না ওনাদের কাছে। তো এটা হচ্ছে ছোট করে লিখতে পারো, তুমি কম জায়গায় কাজটা শেষ করো। ওকে, তোমার টাইম বাঁচে, এটা করলে পেজ বাঁচে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আরো অনেক ব্যাপার স্যাপার আছে তোমার। ধরো তুমি যখন নাকি বড় হয়ে প্রোগ্রামার হবা, বা তুমি যেই ইঞ্জিনিয়ারিং করো না কেন, তোমাকে একটা না একটা প্রোগ্রামিং শিখতেই হবে। তো সেই সব ক্ষেত্রে, প্রোগ্রামের ক্ষেত্রে তুমি জানো যে আমার স্টেপ যত কম হয়, প্রোগ্রামটা তত তাড়াতাড়ি কম সময় রান করে। তোমরা মোটামুটি অনেকে সি প্রোগ্রাম করে আসছো, তুমি জানো যে একটা প্রোগ্রামের মধ্যে তুমি যদি স্টেপ কমাই নিতে পারো, তো তাড়াতাড়ি রান করবে। ওকে, ওটা তত তাড়াতাড়ি ফাস্ট কাজ করবে। তুমি যত দামি দামি ফোন দেখো নতুন ইউজ করা হচ্ছে, দেখবে সবগুলোই আগের চাইতে নতুন যে এডিশনটা অনেক ফাস্ট কাজ করে, অন করার সময় তাড়াতাড়ি অন হয়ে যায়। তুমি ইউটিউব অন করবা, তাড়াতাড়ি অন হবে, তুমি ফেসবুক অন করবা, তাড়াতাড়ি অন হবে, তুমি একটা গেম খেলার সময় গেমটা অন করবা, তাড়াতাড়ি অন হবে। কেমনে করে ওরা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে স্টেপ কমায় যায়, প্রোগ্রামের মধ্যে স্টেপ কমায় যায়, এই লাইনটা লিখে নেয়, ডিরেক্টলি লাইনের পরে এই লাইন নিয়ে আসে, তাহলে এই লাইনটাতে হিসাব করার যে টাইমটা লাগে ওই টাইমটা বেঁচে গেল। এমনি এমনি ছোট 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 মিলি সেকেন্ড করে দেখা যায় বড় 5 সেকেন্ড 10 সেকেন্ড চলে আসছে, কমে যায় আর কি, 5 সেকেন্ড 10 সেকেন্ড করে কমে যায় এক একটা প্রোগ্রামে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা মানে ওটার দিকেই আমরা যাচ্ছি, আসলে শেষমেশ ওটার দিকে যাচ্ছি। তুমি যত ধীরে ধীরে বেশি বেশি ক্যালকুলেশন শিখবা, বেশি বেশি প্র্যাকটিস করতে পারো ম্যাথগুলোকে বা যে কোনো কিছুকে, তুমি অত কম টাইমের মধ্যে কাজ করতে পারবে। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু ওটাই, কম টাইমে কাজটা করা। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ওনারা চেক করে, ভার্সিটি টিচাররা ভর্তি পরীক্ষার সময় চেক করে নেয় ও কত কম জায়গায়, কত কম সময়, কত কম ক্যালকুলেশনে একটা বড় ম্যাথকে সলভ করে ফেলতে পারে। যে এটা যত ভালো পারে তার মানে ওর প্র্যাকটিস তত বেশি, যেন মুখে মুখে মনে মনে করে ফেলতে পারে, ও জানে এটা অ্যাকচুয়ালি কি হয়, এই জন্য একবারে করে ফেলছে, কারণ ওর প্র্যাকটিস তত বেশি। এবং ওনারা ওটাই চেক করবে তোমার প্র্যাকটিস কত বেশি। এই যে মনে করো 20 ব্যাচের ক্ষেত্রে যদি বলি, গতকাল দিল তোমার ট্রুয়েট এগুলোতে, যে তোমার হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এগুলোতে A+ পাওয়া লাগবে, তোমার সবগুলোতে A+ পাওয়া লাগবে। তো সেক্ষেত্রে তোমার জিপিএ ওরা 20 যাচ্ছে এগুলোর মধ্যে থেকে। তো অনেকের কাছে মনে হতে পারে ভাই এটা কি করলো, কেন করলো? কথা হচ্ছে দেখো, এরকম না যে একটা স্টুডেন্ট জাস্ট জিপিএ এই কটার মধ্যে জিপিএ 20 পেয়েই ও পরীক্ষা দিতে পারবে না। এগুলোর মধ্যে 20 পাইলে ও ভর্তি পরীক্ষার জন্য ফর্মটা অনলি খালি তুলতে পারবে, নট পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা দিতে পারবে না। তুমি যে দেখলা যে বইটা হচ্ছে গিয়ে 270 পাইলে পরীক্ষা, না 200 কত জানি আমার খেয়াল নাই, 3 নং 7 270, হ্যাঁ 270 পাইলেও পরীক্ষা দিতে পারবে না, 270 পাইলেও ফর্মটা তুলতে পারবে। ওকে, ব্যাপার হচ্ছে ওইখানেও কম্পিটিশন যে পরীক্ষা আসলে কে কে দিতে পারবে। কারণ তুমি যে দেখলা গতকাল বললো ট্রুয়েট এগুলাতে জিপিএ পাইলে ওরা ফর্মটা তুলতে পারবে। এরপরেও দেখা যাবে যে জিপিএ 20 পেয়েছে এরকম অনেকেই আছে যারা নাকি পরীক্ষা দিতে পারে নাই, কারণ ওদের একটা লিমিটেশন আছে, সিটের একটা ব্যাপার স্যাপার আছে, ওই কজনই পরীক্ষা দিতে পারবে। মেডিকেলের মতন সমস্ত জায়গায় যদি ছড়া দেয় তাহলে হচ্ছে কোয়েশ্চেন আউট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো এই জিনিসটা খুব বেশি কড়া করে দেখে ওরা, যে কোয়েশ্চেন যাতে আউট না হয় কোনোভাবে, বুঝছো? সেটা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, ওনারা হচ্ছে কোয়েশ্চেন যাতে আউট না হয় এটা খুব ভালো করে ওরা করে আর কি, মেনটেন করে। সেই ক্ষেত্রে ওনারা হচ্ছে ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নেয় না, ক্যাম্পাসের বাইরে কোনো পরীক্ষা নিতে চায় না, সেটা বুয়েট হোক, চুয়েট হোক, বুটেক্স হোক, রুয়েট হোক, যা ইচ্ছা হোক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো ক্যাম্পাসের বাইরে কোনো পরীক্ষা নিতে চায় না। সেসব ক্ষেত্রে দেখা যায় যে ওনাদের কিছু নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টই পরীক্ষা দিতে পারবে এবং ওই হিসাব করেই আগায়। এখন তুই বলতে পারো তাহলে ভাই যারা নাকি আগে পড়ে নাই বা আগে যাদের নাকি একটু জিপিএ কম ছিল ওরা এখন ভালো করে পড়লো, তাহলে এখনকার ওদের পরিশ্রম তো হইলো না, কাউন্টেড হইলো না, ওদের আগের পরিশ্রম কাউন্ট হচ্ছে। ব্যাপার হচ্ছে তোমার তুমি একদম সিম্পল চিন্তা করো, একজন হচ্ছে খানদানি শিক্ষিত মানে খানদানি পড়ুয়া, আর একদিন হচ্ছে কি তোমার মানে টাইম টু টাইম পড়ে, পরীক্ষার আগের দিন পরে এমনি পড়ে না। ওকে, হঠাৎ করে পড়লো না, ব্যাপারটা এরকম। কোনটা ভালো তুমি বলো, কোনটা ভালো?
একজন হচ্ছে কি খানদানি পড়ুয়া মানে ও আজীবন ধরে পড়ে, ও সবসময় পড়ে। ওই স্টুডেন্টটা ভালো যাকে যে হচ্ছে কি খালি পরীক্ষার আগে 1 মাস পরে পাস করে ফেললো, বা ওর হচ্ছে ওর ঠিক ও করেছে যে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হবো, তাহলে আমার এইচএসসিতে ঠিক মতো করলেই হবে, এসএসসি লাগবে না। তুমি বলো কোনটা ভালো? তো কথা হচ্ছে কি ওই টিচাররাও তো বুঝে অ্যাকচুয়ালি কোনটা ভালো। ওনারা চায় যে হচ্ছে যারা নাকি লং টার্মে পড়ে ওনাদেরকে নিয়ে কাজ করতে। তোমাকে হচ্ছে সম্ভাবনার কিছু ম্যাথ আছে, যে তোমার যে কি যেন নাম, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, যেটা একটা বেদাঙ্ক একটা নামের আছে, তোমার টপিক আছে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স সিভি। ওইখানে একটা ম্যাথ কিন্তু আছে এরকম যে তোমার ক্রিকেটারের একটা ম্যাথ আছে সুন্দর। হ্যাঁ, ক্রিকেটারের একটা ম্যাথ আছে। কি ম্যাথ সেটা? সেটা হচ্ছে যে একটা ক্রিকেটার, মনে করো একটা ক্রিকেটার হচ্ছে তোমার সবসময় উনি হচ্ছে কি মনে করো 50, 60, 70 এরকম করে, মনে করো সেঞ্চুরি করে না, বাট ও মিনিমাম হাফ সেঞ্চুরি ক্রস করে অলওয়েজ। একজন ক্রিকেটার, মনে করো একটা ক্রিকেটার এ আছে, যে নাকি একটা ক্রিকেটার এ যে নাকি অলওয়েজ হাফ সেঞ্চুরি ক্রস করে। আর আরেকটা ক্রিকেটার বি আরেকজন আছে, যে নাকি কখনো করে 20, কখনো করে 80, কখনো করে 100, আবার কোনো দিন হচ্ছে গিয়ে সে 0তে আউট হয়ে যায়, কোনো দিন 10 আউট হয় এরকম, আবার কোনো দিন হচ্ছে গিয়ে 150 করে। বুঝছো? এটা হচ্ছে আরেক ক্রিকেটারের অবস্থা। সে কখনো হচ্ছে খুব অতিরিক্ত ভালো খেলে ফেলে, কখনো সে 0তে আউট হয়ে যায়। আরেকজন ক্রিকেটার আছে, সে অলওয়েজই হাফ সেঞ্চুরি ক্রস করে, সেঞ্চুরিও করে মাঝে মাঝে, বাট হাফ সেঞ্চুরি সে অলওয়েজ ক্রস করে। এখন তুমি বলো কোন ক্রিকেটার তোমার জন্য ফেভারিট হবে? যে নাকি অলওয়েজ টিমকে ভালো কিছু দিচ্ছে সে, নাকি যে নাকি যার এক দিন মুড ভালো থাকে, কোনো দিন মুড খারাপ থাকে, আজকে সে খেললো, পরের দিন সে ঘুমের থেকে উঠে আসছে জন্য খেলতে পারছে না। তুমি বলো কোন ক্রিকেটারকে তুমি বেশি পছন্দ করবা? সিম্পল হিসাব বলো। ওকে, অবভিয়াসলি ক্রিকেটার রেখে না, ওনাকে নিলে তুমি হচ্ছে গিয়ে মোটামুটি জানো যে হ্যাঁ সে ভালো খেলতে পারবে। সেম জিনিস, অ্যান্সার তো শেষ। দেখো সেম জিনিস, মনে করো দুইজন ড্রাইভার আছে, বাস চালায়, মনে করো দুজন বাস ড্রাইভার আছে। ধরো দুইটা বাস কোম্পানি, মনে করো বাস কোম্পানি এ, ওনারা হচ্ছে গিয়ে সবসময় একটু দেরি করে পৌঁছায়, বাট জীবনেও আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয় নাই, একটু লেট হয় ওনাদের হচ্ছে গিয়ে একটুখানি লেট হয়, বাট অ্যাক্সিডেন্ট হয়নি, নো অ্যাক্সিডেন্ট বা ভেরি লেস অ্যামাউন্ট অফ অ্যাক্সিডেন্ট, বাট নাই বললেই চলে। আরেকটা বাস কোম্পানি আছে বি, যারা নাকি একদম মানে বলে যে হচ্ছে গিয়ে সড়কে বিমানের ফিলিংস, বাংলায় কি অনুভব, সড়কে বিমানের অনুভূতি, বিভিন্ন সব ট্যাগ লাগায় চলে আর কি। ওনারা হচ্ছে ব্যাপক স্পিডে আগায়, সুপার ফাস্ট, যেখানে এই বাস যায় 8 ঘন্টায়, ও 4 ঘন্টায় পৌঁছা যায়, সুপার ফাস্ট। আরেকটা বাস কোম্পানি বি হচ্ছে গিয়ে সুপার ফাস্ট, বাট ওরা হচ্ছে 2 দিন পরে অ্যাক্সিডেন্ট করে, প্রত্যেক মাসে একটা অ্যাক্সিডেন্ট হয় ওদের বাসে। হ্যাঁ, 1 অ্যাক্সিডেন্ট পার মান্থ। দেখো তাহলে তোমার কাছে কোনটা ভালো লাগবে? ইনি হচ্ছে গিয়ে সব লেট হোক বাট সবসময় স্মুথলি চলে, কখনো বেশি কখনো কম, কখনো অ্যাক্সিডেন্ট হলে এরকম না। আর এনারা হচ্ছে গিয়ে কখনো হচ্ছে গিয়ে স্পিডে আগাইলো, কোনোদিন অ্যাক্সিডেন্ট করে দিল, আবার কোনো দিন খুব স্পিডে যায় আগে তোমাকে বসায় দিল, আগে পৌঁছায় দিল। তোমার কাছে কোনটা সেফ মনে হবে তুমি বলো আমাকে? অবভিয়াসলি ফার্স্ট ওয়ান না, টাইম বেশি নেক বাট ও অ্যাক্সিডেন্ট করে না, আমাকে নিয়ে যাবে সুন্দর মতো, তুমি একটু নিশ্চিন্তে আরামে ঘুমাইতে পারো বাসের মধ্যে। ওকে, তো ওই ব্যাপারটাই এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ওরা কাজ করছে, এই জিনিসটাই কাজ করাচ্ছে। এইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিভি পার্সেন্টেজ, যে উপরের যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে সিভি পার্সেন্টেজ কম। ওকে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিভি পার্সেন্টেজ কম, তুমি জিনিসটাকে ফিল করো, এটা হচ্ছে সিভি পার্সেন্টেজ কম, আর এগুলোর ক্ষেত্রে হচ্ছে সিভি পার্সেন্টেজ বেশি। বুঝছো? যে নাকি হচ্ছে সবসময় স্টেবল, কখনো উঠা কখনো নামা এরকম করে, সবসময় স্মুথলি যায়, সে অলওয়েজ 50-60 করে। ওকে, তার হচ্ছে সিভি পার্সেন্টেজ কম, তার হচ্ছে কি এলোমেলো, সিভি মানে হচ্ছে কি কত এলোমেলো হয়, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কত বেশি ভ্যারিয়েশন করে, একবার উপরে একটা নিচে কত বেশি ভ্যারিয়েন্স করে, ওটা খুব বেশি না, কম ভ্যারিয়েশন খুব বেশি নাই ওনার, উনি অলওয়েজ সেম স্টেবল ওয়েতে আগায়। আর ইনি একবার আজকে 0, কালকে 20, কালকে 150, আজকে খুব মুড ভালো ধুমায় খেলবে, কালকে মন খারাপ ঝগড়া করে আসছে খেলবেই না, মানে ব্যাপক ভ্যারিয়েশনের মধ্যে। তাহলে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে ভ্যারিয়েশনের যে চলক বা ভ্যারিয়েশনের যে ধ্রুবক অনেক বেশি। সেম বাসের ক্ষেত্রেও এখন তুমি যদি মনে করো স্টুডেন্টের কথা চিন্তা করবা, দেখো যারা নাকি হচ্ছে গিয়ে এসএসসিতে 270 পেয়ে আসছে, বলা যায় যে স্টুডেন্ট এ যারা
এসএসসি তে 270 মনে করো পেয়ে আসছে। আর আরেকজন হচ্ছে কি স্টুডেন্ট বি, যারা নাকি হচ্ছে কি এসএসসি তে পাইলো 250, এইচএসসি তে পাইলো মনে করো হচ্ছে কি 540 এরকম। হ্যাঁ, এইখানে কম এখানে বেশি, তাইলে এনাদের ক্ষেত্রে এই যে এনাদের ক্ষেত্রে হচ্ছে সিভিটা কম, এনাদের সিভিটা হচ্ছে কি বেশি, মানে এদেরকে নিয়ে রিস্ক কম, এদেরকে নিয়ে হচ্ছে রিস্ক বেশি। বুঝছো কথা? তোমাকে আমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিলাম যে আসলে যেটা করেছে ওটা ঠিক করেছে, ওটা আসলে ঠিক। তুমি তোমার রিয়েল লাইফে তুমি লেট করে যাবে, নো অ্যাক্সিডেন্ট, ওই বাসকে চুজ করো। তোমার ক্রিকেটার খেলোয়াড় পছন্দ হচ্ছে গিয়ে যে নাকি সবসময় মোটামুটি রেজাল্ট করে বাট কখনো আউট হয় না ওরকম করে, তাহলে তোমার এগুলো পছন্দ, তো ওই ইউনিভার্সিটি টিচারগুলো তাদের স্টুডেন্ট বানাবে, তাহলে এরকম স্টুডেন্ট কেন নিবে? ওনার তো আপনার যে স্টেবল একটা স্টুডেন্ট দরকার, যাদের নাকি সিভি পার্সেন্টেজ কম, যে নাকি ফার্স্ট ইয়ারে যেমনি পড়বে লাস্ট ইয়ারও ফাইনাল ইয়ারও অমনি পড়বে, যে নাকি সিটি পরীক্ষার জন্য যেমনি পড়বে সেমিস্টার ফাইনালের জন্য অমনি পড়বে, ওই রকম স্টুডেন্টই তো চুজ করবে। ওই জন্য হচ্ছে এই ধরনের স্টুডেন্টগুলো চুজ করে বেশি। কথা বুঝছো? এটাই হচ্ছে সিম্পল তোমাকে ম্যাথমেটিক্যাল প্রমাণ তোমার যে এইটা আসলে বেটার এটার চাইতে। ওকে, তাই এখানে দুঃখ পাওয়ার কিছু নাই। তুমি যতটা ডিসিপ্লিন থাকবে তোমার লাইফে ততটাই তোমার সাথে বেটার হতে থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, এটাই স্বাভাবিক, এটাই সুন্দর। এই দেখো, বুঝছো কিনা কথা? কথা ক্লিয়ার? এখন তোমরা এটাকে ক্রপ করবো আমি জানি, যা খুশি করার করো। দেখো ক্রপ করে কই কই দিবা দোকে। মেইন পড়ায় আসি। এটা গেল টাইপ 9 এর কুয়েট চুয়েটের অঙ্ক আমরা করে অনেক জ্ঞানী হয়ে গেছি। আর এমনি কথা কিন্তু সত্য, আমি বুঝি, মানে তুমি বলো হিসাবটা ঠিক আছে না, বলো তো দেখি। মানে জিনিসটা আসলে লজিক্যাল না? এটাই তো লজিক্যাল, এটাই তো লজিক্যাল, এটাই আসল কথা। দেখো এখন আমরা আরেকটা কোশ্চেন সলভ করে ফেলবো। আরো ম্যাথ করাবেন কিনা? ইয়েস, আরো ম্যাথ করাবো। দেখো আসবো কোয়েশ্চেন 4 এ, মুছে দিলাম। তুমি জিজ্ঞেস করেছো ভাইয়া তাইলে আমাদের কি হবে? তোমাদের কি হবে ওইটার জন্য এটা বলি নাই, তোমাদের কি করতে হবে ওইটার জন্য এই কথাগুলো বলা। যে তোমরা হচ্ছে ডিসিপ্লিন হতে আগাও, পরীক্ষার আগের দিন পড়বো আদারওয়াইজ পড়বো না, আজকে পড়বো কালকে ঘুমাবো, আজকে পড়লাম খুব বেশি এই জন্য কালকে একটু রেস্ট নেওয়া লাগবে, এরকম না। স্টেবল হয়ে থাকো, স্টেবল থাকো, ওইটা বোঝানোর জন্য বলেছি। তোমাদের কি হবে ওইটা তো পরের চিন্তা, কি হবে এখন কি করবো ওইটা চিন্তা করো। পাস্ট আর ফিউচার এগুলো নিয়ে জীবনেও টেনশন করবে না, তোমার প্রেজেন্ট নিয়ে থাকো, প্রেজেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, কোশ্চেন নাম্বার 4 এ আসি। দেখো কোশ্চেন নাম্বার 4 হচ্ছে x ইকুয়াল টু a sec, এটাকে আমি করাবো তোমাকে, ইয়েস করাবো। আচ্ছা, এটাও তো হোমওয়ার্ক থাকবে তোমার জন্য। কোশ্চেন নাম্বার 4 যেটা, এটা তোমার জন্য হচ্ছে হোমওয়ার্ক থাকবে। একটা কোশ্চেন লিখি, x ইকুয়াল টু sec স্কয়ার থিটা আর y ইকুয়াল টু কত? a sec স্কয়ার, y ইকুয়াল টু a tan কিউব থিটা। দাঁড়াও, তোমাকে বললো যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য dy বাই dx যখন থিটা এর ভ্যালু হচ্ছে π/4। মানে হচ্ছে তুমি সুন্দর মতো আগের মতো এভাবে অঙ্ক করবা, dy বাই dx বের করবা। বের করার পরে মনে করো একটা ভ্যালু আসবে। কিরকম ভ্যালু? একদম জাস্ট সাপোজ ধরে নাও এরকম মনে করো, আমি এটাই যে আসবে এটা তা না, তোমাকে দেখাচ্ছি আর কি। জাস্ট ধরো ভ্যালুটা আসলো এরকম যে dy বাই dx ইকুয়াল টু 3/2 tan থিটা আসলো অ্যানসারটা করার পরে। এখন তোমাকে ওরা বলে দিয়েছে থিটার ভ্যালু হচ্ছে π/4, সেই ক্ষেত্রে তুমি যেটা লিখবা 3/2 tan π/4 এবং এই tan π/4 ভ্যালু 1, অ্যানসার আসবে 3/2। বুঝছো ব্যাপারটা এরকম আর কি। তুমি এটা সবগুলো সলভ করবা। এইটা এক্সট্রা আছে বলে তোমাকে এই ম্যাথটা আমি হোমওয়ার্ক করতে দিলাম, যেরকম ভ্যালুটা বসাই দিবা। এইটার অ্যানসারটা আসলে 3/2 আসবে, বাট এইটা আসবে না মনে হয়। ওকে, আমি মুছে দিচ্ছি। এটার অ্যাকচুয়াল অ্যানসারটা আসলেই 3/2। এটার অ্যানসারটা অ্যাকচুয়ালি 3/2।
এবার হচ্ছে একের ডি নাম্বারটা করাবো, এটা দেখে হচ্ছে কি অনেকেই ভয় পায়, অ্যান্সার মিলে না। একের ডি এর ক্ষেত্রে হচ্ছে অ্যান্সার অনেকের ক্ষেত্রে মিলে না, বাট অঙ্ক আসলে খুবই সোজা, বেশি মাথা খাটাইতে যায় পরে উল্টা পাল্টা করে ফেলে। দেখো একের ডি, একের ডি হচ্ছে x ইকুয়াল টু a sin ইনভার্স t এর রুট, y ইকুয়াল টু a cos ইনভার্স t এর রুট। এবার তোমাকে বলা হলো যে তুমি dy বাই dx টা নির্ণয় করো, dy বাই dx টা তুমি নির্ণয় করে দাও। কি করতে হবে? ওই আগের নিয়ম, সবগুলো আগের নিয়ম, একই জিনিস। তাহলে কি করব? যে dx বাই dt ইকুয়াল টু ddt অফ x এর ভ্যালু যা আছে, তার মানে a sin ইনভার্স t এর রুট। ওকে, এখন কথা হচ্ছে এটাকে আমার কাজ করতে হবে। তুমি আগে এটা রুট থাকলে যা করতে ওটা করবা, মানে 1/2 রুট x ওটা করবা, 1/2 রুট যা কিছু আছে a sin ইনভার্স t এর রুট। আজকে কেন জানি লাইট কম কম মনে লাগছে আমার কাছে, লাইট এত কম লোক এমনি। এই লাইটিংটাই তো দরকার ছিল এতক্ষণ ধরে। দেখো ঠিক আছে, এরপর আসি, এটা হলো 1/2 রুট x, বাট ভিতরে তো আমার এটা না। তুমি জানো যে a পাওয়ার x কে করলে a পাওয়ার x লনে হয়, ঠিক সেম ওয়েতে। এখন আমার ফার্স্ট অফ অল এটাকে করলাম, এটা আসলো। এবার ভিতরের পার্টটাকে করব a পাওয়ার সামথিং, তাহলে কি হবে? a পাওয়ার দ্যাট থিং এবং লনে, এই সূত্র অনুসারে a পাওয়ার sin, এটাকে x মনে করে নিয়ে কাজ করলাম, এই ফর্মুলা। বাট কথা হচ্ছে এটা তো x না, এটাকে আবার করতে হবে 1/1 মাইনাস x স্কয়ার এর রুট। এইটুকু বুঝছো কিনা আগে বলো, তাড়াতাড়ি বলো। এইটুকু বুঝছো? ক্লিয়ার? এখন আসি, কথা হচ্ছে যে যদি আমাকে তাহলে বলে যে ddt অফ মানে y যেটা, তাহলে কত আসবে? dy বাই dt, ddt অফ y যেটা থাকবে a cos ইনভার্স t এর রুট। সেম কাজ করবা, রুট ওভার x মনে করলে 1/2 রুট x, বা যেটা থাকবে 1/2 রুট ওভার a cos ইনভার্স t গুণ, এরপরে a পাওয়ার x এর জন্য যে ফর্মুলা a পাওয়ার x ln a গুণ cos ইনভার্স t এর জন্য যে ফর্মুলা -1/1 মাইনাস x স্কয়ার এর রুট। বুঝছো? ক্লিয়ার? ওহো, আই এম সো সরি, থ্যাংক ইউ যে নাকি বললাম কি হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লন এলএন ও লন অনেক কিছুই বলে। আমরা হচ্ছে কি কখনো কলেজে থাকতে এলএন বলতাম না, সবাই লন বলতাম। কেন? আমাদের সময় একটা কেমিস্ট্রি টিচার ছিল একজন, এলএন স্যার, অনেকেই পড়ো, বিপ্লব কুমার দেব এবং প্রমোদ এলএন গমেজ, একটা বই আছে, খুব ভালো বই, আমি নিজে ওটা পড়তাম। তো আমি প্রথম প্রাইভেট পড়তাম হচ্ছে এলএন স্যারের কাছে, প্রমোদ এলএন গমেজ। তো উনি হচ্ছে অনেক সিনিয়র টিচার তখন, তো কলেজে ওনার নাম নিবে বারবার, এটা এরকম মানুষজন একটু কম আছে আর কি। কোনো ম্যাথ টিচার ওনার নাম নিত না আর কি, মুখে ওনার নাম অমনি নাম না যে এলএন এবার লেখা এলএন এ, না, ওনার নাম নিবে না, লন বলতো সবাই মিলে, বুঝছো? মানে ওনাকে সম্মান জানাইতো আর কি। যাই হোক, তো ওর পর থেকে নটরডেমের যারা ছিল ওই সময় সবাই খালি লন বলতো এটাকে, এলএন কেউ বলতো না, এই আর কি। এখন ওর স্যার বিদেশ চলে গেছেন, মানে কোনো বাইরে কোনো ভার্সিটির টিচার। আমি প্রথম ওনার কাছে প্রাইভেট পড়তাম, আরে বাবারে আধ্যাত্মিক লেভেলের টিচার, কি কি যে পড়াইতো, মাঝে মাঝে মাস্টার স্যার পড়া ধরে বসতো, বুঝছো? তবে ওনার বইটা সোজা আছে, দেখো এটা হচ্ছে dx বাই dt dy বাই dt বের করলাম। এখন সুন্দর মতো নিয়ে আসবো dy বাই dx, তাহলে কত হবে? therefore dy বাই dx will be equal to dy বাই dt dx বাই dt। ওকে, এখন dy বাই dt ভ্যালু কত? এই পুরোটা না, লিখবা একটা করে লিখি, 1/2 সুন্দর করে লিখবো, 2 বলবে ভাইয়া লিখবে সুন্দর করে, আজ এবং দেখে আসতেছি সুন্দর করে লিখি না তোমাদের টাইম বাঁচা দেওয়ার জন্য, তারপরে তো ক্লাস 2 ঘন্টা হয়ে যায় শেষমেশ। আচ্ছা, নিচে হবে হচ্ছে কি এটা,
আমি যদি গ্রাফিক্স ল্যাবরেটরি পড়াইতাম এখন ডিরেক্টলি কপি পেস্ট করে দিতাম এটাকে, হুবহু জিনিস আবার লিখি কেমন কেমন জানি লাগে। ln a ইন্টু 1/1 মাইনাস টি স্কোয়ার এর রুট গেল। এখন কথা হচ্ছে খুব ভালো করে খেয়াল করো, এই টু নিচে আছে কাটাকাটি, লনে কাটাকাটি, তোমার হচ্ছে কি 1/t স্কোয়ার মানে রুট ওভার টি 1 মাইনাস টি স্কোয়ার এটা কাটাকাটি, তাহলে থাকে কি শেষমেশ থাকে কে? থাকবে হচ্ছে দেখো আমি আরেকটু কি কি থাকে দেখো, এইখানে এইটা ওইটারই রুট। মনে করো যদি এমন হয় যে a বাই রুট এ, এইটা ওই রকম a সামথিং বাই রুট এ সামথিং, ওই একই জিনিস। কাটাকাটি করলে কত আসবে? নির্ণয় করলে রুট এ না, তাহলে এইটা কাটাকাটি করলে কত আসবে? দেখো আমি কিন্তু ভর্তি পরীক্ষার সময় এমনি তোমাকে ই করবো না, বুঝছো? তখন হচ্ছে কি আমরা আরো ডিটেইলে ম্যাথের দিকে আগাবো। এখন তুমি বেসিক গুলো ক্লিয়ার হয়ে রাখো যে কেমনে এটা কাটাকাটি করলে কি হইলো, বুঝছো? এখন থেকে ওগুলো বেসিক ক্লিয়ার থাকো একদম, মানে এইসব ছোট ছোট 1-2 এর ক্যালকুলেশন যেগুলো, 5 এর ক্যালকুলেশন যেগুলো, এগুলো একটু ক্লিয়ার থাকো, যাতে করে তখন তুমি একদম ধুমধাম খালি ম্যাথ করতে পারো। তোমাকে ম্যাথ দেখালে তুমি যাতে জানো যে ইয়েস আমি পারি এটা, এই জন্য এটা রুট হইলো। আমি জানি এটা অলরেডি অনেকে জানো, বাট এটা একাডেমিক তো তোমাকে আমি সবগুলো একদম গিলা খাওয়া দিচ্ছি। দেখো জাস্ট এটা কাটাকাটি করলে কত আসবে? a cos ইনভার্স t এর রুট, ঠিক তো এটা। তারপরে দেখো একটা মাইনাস থাকে, সামনে দিলাম মাইনাস, আর তো কেউ নাই, সবাই তো বাকি কাটা। এরপর নিচে কে আছে? নিচে আর কিচ্ছু নাই, খালি এইটা বাই এটা, ওই যে a বাই রুট এ টাইপের। তাহলে কি হবে? এখানে রুট এ হবে, তাহলে রুট ওভার a আর উপরে কত? sin ইনভার্স t হইল। এখন খুব মনোযোগ দিয়ে দেখো, রুট a sin ইনভার্স t মানে হচ্ছে x, তাহলে এটার জায়গায় লেখা যায় x। রুট a cos ইনভার্স t মানে হচ্ছে y, তাহলে এটার জায়গায় লেখা যায় y, সামনে একটা মাইনাস থাকে এই যে। তাহলে আমার dy বাই dx হচ্ছে কি এত, পারবা? একজন জিজ্ঞেস করেছো লন কি হবে, ওটাই তো ফর্মুলা শিখেছিলাম যে ddx of a power x equal to a power x ln a। এটা গেল। আমরা এখন জাস্ট আর দুইটা ম্যাথ করব, একটা শর্টকাট দেখাবো, বড় বড় ম্যাথ না, পরের টাইপ জাস্ট দুইটা ছোট ছোট ম্যাথ, একটা শর্টকাট। জাস্ট শর্টকাটটা শেখানোর জন্য ম্যাথটা করা বেসিক্যালি। ওই শর্টকাটও লাগবে, তোমার জানা থাকা লাগবে। যদি এগুলো হচ্ছে কি ওই পরে জানাইতে চায় সবাই, বাট এটা তোমার জানা থাকা উচিত আর কি। টাইপ 10 করবো এখন। x and y তে কি অ্যানসার দেওয়া যাবে কিনা? হ্যাঁ দেওয়া যাবে। কারণ কেন বললাম, মানে তুমি ওইটা রাখলে চলবে, কথা হচ্ছে অনেক তোমাকে অবজেক্টিভে অনেক সময় করবে কি এরকম -y/x দিয়ে রাখবে অবজেক্টিভে, তখন বিপদে পড়বা। কথা বুঝছো? তখন বিপদে পড়বা। কথা হচ্ছে অ্যানসারটা দেওয়া কি উচিত কিনা? না, উচিত না, আসলে উচিত না, বাট তুমি দিতে পারো। মানে দিলে একদম ভুল হয়ে যাবে তা না। আমরা কিন্তু আগের ম্যাথে একটাতে দেই নাই, একের a নাম্বার না একের b নাম্বার ম্যাথ যেটা ছিল ওটাতে কিন্তু আমরা দেই নাই। তুমি চাইলে দিয়ে রাখতে পারো, মানে ভুল হয়ে যাবে তা না, বাট দেওয়াটা উচিত না। আমরা পরে আমি দিতেই রাখবো। ওকে, এখন তুমি চাইলে দিতে পারো, না দিলেও যে খুব বড় দোষ হয়ে যাবে তা না। ওকে, টাইপ 9 তোমার ইচ্ছা আর কি, জিনিসটা হচ্ছে সম্পূর্ণরূপে তোমার উপরে, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখন যখন আগে অবজেক্টিভে জিনিসটা দিবে তখন তো অ্যান্সার ফিক্স থাকবে, তা মানে ওইটা যাতে ভুল না করো ওই জন্য দেখাই দিচ্ছি সম্পূর্ণ। এটা গেল পরামিতির পার্ট শেষ। পরে একটা টাইপ করবো পিচ্ছি দুইটা অঙ্ক, আসলে পিচ্ছি এটা দেখো শেষ হয়ে যাবে। টাইপ কত? টাইপ হচ্ছে 10। এটা হচ্ছে ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরজ নির্ণয়, এক ফাংশনের সাপেক্ষে আরেক ফাংশনের অন্তরজ। ওকে, মানে কি একটা কোয়েশ্চেন দেখাই তোমাকে। কোয়েশ্চেন হচ্ছে x কিউব এর সাপেক্ষে x পাওয়ার 6 এর অন্তরজ নির্ণয় করো। এখন এই ধরনের ম্যাথ তোমাকে যদি দিয়ে দেয় তুমি কি করবা? ফার্স্টে দেখো x কিউব এর সাপেক্ষে, মানে তোমাকে বলছে অ্যাকচুয়ালি ddx কিউব, বুঝছো? x কিউব এর সাপেক্ষে। আমাকে যখন আগে বলতো x এর সাপেক্ষে বলতাম ddx, এখন বললো x কিউব এর সাপেক্ষে, তাহলে ddx কিউব। x কিউব এর সাপেক্ষে কার অন্তরজ নির্ণয়? x পাওয়ার 6 এর অন্তরজ নির্ণয়। এটা জানা যাচ্ছে। এই কোয়েশ্চেন আর এই এক্সপ্রেশন একই,
তোমাকে এইটা হচ্ছে কোয়েশ্চেন, তোমাকে এমনি দিলেও বুঝতে হবে এটাই জিজ্ঞাসা করছে। এখন তুমি এরকম দেওয়া থাকলে কি করবা? প্রথম কথা, যার সাপেক্ষে তাকে ওয়াই ধরবো। এই টাইপটা কেতাব স্যারের বইয়ে মনে হয় নাই, আমি খুঁজে পাই নাই আর কি। যার সাপেক্ষে তাকে ওয়াই ধরবো, বাট এটা আসে যার সাপেক্ষে তাকে ওয়াই ধরবো। তাহলে কার সাপেক্ষে? এক্স কিউবের সাপেক্ষে না, ওকেই ওয়াই ধরবো, সিম্পল কথা। ওকে ওয়াই ধরবো, তাহলে কি হবে? সিম্পল কথা আমি বলবো, তো ধরি এক্স কিউব ইকুয়াল টু ওয়াই, ধরে নিলাম। এরপরে যার অন্তরজ নির্ণয় করতে হবে তাকে ওয়াই তে কনভার্ট করবো। অন্তরজ মানে ডিভাই বাই ডিএক্স আর কি, বা ঢালটা আর কি। মানে কার অন্তরজ নির্ণয় করতে হবে? এক্স পাওয়ার 6 এর না? এক্স কিউব যদি ওয়াই হয়, এক্স পাওয়ার 6 কত হবে? ওয়াই স্কয়ার হয়ে যাবে না? সিম্পল কথা, যা ছিল এটা করে ফেললাম। এখন তোমাকে যদি এইটা করতে দেয়, এটা তাহলে কি লিখবো আমি? ডি ডি এক্স কিউব মানে হচ্ছে ওয়াই, এক্স 6 মানে ওয়াই স্কয়ার। এখন বলো, এবার তো দেখতে অনেকটা ইজি। তাহলে কত হবে? 2y, সিম্পলি 2y, অ্যান্সারটা হবে 2y। এটা করলে এখান থেকে আসবে 2y, এবং y এর ভ্যালু তুমি জানো, y তো কোশ্চেনে আছে, তুমি ধরে নিয়েছো, তাহলে এটাকে অ্যান্সার দিলে তো হবে না, তোমাকে যেটা কোশ্চেনে ছিল ওটা লিখবা। তাহলে y মান হচ্ছে x কিউব, 2x কিউব। শেষ। পারবা? দেখো অঙ্ক কিন্তু ইজি, 2 ঘন্টা লাগবে না তোমাদেরকে। আজকে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স পড়াইলাম দেখে টাইম লাগলো বেশি, আদারওয়াইজ লাগতো না। ম্যাথ আজকে অনেক কম, অ্যাকচুয়ালি ম্যাথ আসলে অনেক কম। আরেকটা ম্যাথ দেখাই দিব এই ধরনের, তারপর এটা শর্টকাট শেখাবো। এটা গেল একটা। 2 নাম্বার, x স্কয়ার এর সাপেক্ষে sin x এর অন্তরজ নির্ণয় করো। তাইলে যার সাপেক্ষে তাকে ধরবো y, কার সাপেক্ষে? x স্কয়ার সাপেক্ষে না, তাহলে ধরি x স্কয়ার হচ্ছে y এর সমান। গেল। তারপরে যার অন্তরজ নির্ণয় করতে হবে কার? sin x এর, তাকে y তে কনভার্ট করব, তার x টাকে y তে কনভার্ট করে ফেলবো। তাহলে সুতরাং sin x ইকুয়াল টু এই x কে y তে কনভার্ট করলে কি হবে? x মানে কি? রুট y না? sin অফ রুট y। দেখো বুঝো কিনা? ওকে, এরপরে আসি। আচ্ছা, এখানে একটাই মতবাদ থাকবে, পার্থক্য থাকবে, যেখানে প্লাস মাইনাস কেন দিই নেই, কারণ হচ্ছে কি আমরা নির্ণয় করতে হচ্ছে কি dy বাই dx। এই যে x y এগুলো হচ্ছে পার্থক্য, বুঝছো? পার্থক্য অলওয়েজ পজিটিভ। এখন আসি, বা এটা অ্যাকচুয়ালি চলককে বোঝায়, মানে এমনি বলা যায় যে dy বাই dx, এই x টা অ্যাকচুয়ালি চলককে বোঝাচ্ছে, প্লাস মাইনাসের হিসাব না এখানে। এখানে তো চলক কোনটা, লাইক x এর সাপেক্ষে নাকি y এর সাপেক্ষে। এখন মাইনাস x এর সাপেক্ষে বলার কিছু নাই, চলকটা আমার যেমনে চেঞ্জ হবে ওমনে আর কি। চলকটা চেঞ্জের সাথে এটা কতটুকু চেঞ্জ হয়, যদি তোমার প্লাস মাইনাস আসা লাগেই অটোমেটিক ভ্যালুর মধ্যে চলে আসবে, তোমার আলাদা করে ইনপুট দেওয়া লাগবে না। এখানে হচ্ছে যার সাপেক্ষে ওটা, তোমার এখানে প্লাস মাইনাস আলাদা করে দেওয়া লাগবে না, যে এটা বোঝানোর জন্য। পার্থক্য একটা ব্যাপার, আবার একটা ব্যাপার বলা যায় যে চলকটা আমি লিখছি, চলকটার মধ্যে তো মাইনাস প্লাস দেওয়ার কিছু নাই। আচ্ছা, এখন দেখো এটা হইলো যে sin x কে আমি যাকে আমি অন্তরীকরণ করব তাকে আমি y তে কনভার্ট করব, তার x গুলোকে y তে কনভার্ট করে ফেললাম। এখন তাহলে বলা যায় যে x স্কয়ার সাপেক্ষে sin x এর অন্তরজ, তার মানে হচ্ছে কি dd x স্কয়ারের সাপেক্ষে sin x এর অন্তরজ নির্ণয় করতে বলছে আমাকে। ওকে, যার সাপেক্ষে তাকে এখানে লিখে। আচ্ছা, তাহলে কত হবে জিনিসটা? x স্কয়ার মানে y, dd y অফ sin x এর জায়গায় লিখবো এটা sin রুট y। তাহলে হিসাব করলে কত আসবে? sin কে থাকলে cos রুট y ইনটু তোমার রুট y কে করলে 1/2 রুট y। তাহলে ভাই x দিলেন না কেন? এটা তো y এর সাপেক্ষে। আচ্ছা, কথা হচ্ছে আমার কোশ্চেন কি y ছিল? নো। তাহলে কি করব? অ্যানসারটা y দেওয়া যাবে না, তাহলে কিসে দিতে হবে? x এ দিতে হবে। তাহলে x এ কেমনে দিব আমি? এইখানে দেখো y এর জায়গায় লিখবো আমি, মানে প্রত্যেকটা y এর জায়গায় আমি x স্কয়ার বসাইতে থাকবো। তাহলে জিনিসটা কি হয়? cos x বাই 2x। শেষ, এটাই অ্যানসার। cos x বাই 2x, এটাই হচ্ছে আমার অ্যানসার। দেখো পারবা কিনা? এখনো সেটা শর্টকাটটা নিয়ে, এই শর্টকাটটা শেখানোর জন্য এই লাইভটা পড়াইলাম মেইনলি। শর্টকাটটা হচ্ছে এরকম যে মানে
বড় বড় অঙ্ক করা লাগে না, শর্টকাটে করা যায়। শর্টকাটটা হচ্ছে এমন, ইউ যা নাকি এক্স এর একটা ফাংশন লাইক এক্স স্কয়ার, এরকম একটা ইউ এর সাপেক্ষে ভি ভি ওটাও এক্স এর একটা ফাংশন, যেমন sin x, তারপরে x পাওয়ার 6, এরকম দুইটা ফাংশন, দুইটাই এই যে ব্র্যাকেটে x বা দেওয়া হচ্ছে x এর ফাংশন, ইনপুট হিসাবে x বসাইতে হয়। u এর সাপেক্ষে v এর অন্তরজ কথা হবে জানো? প্রথম কথা, তুমি যেটা করবা যে উপরে করবা v কে অন্তরজ, নিচে করবা হচ্ছে u কে। তার মানে কি, যার অন্তরজ উপরে, যার সাপেক্ষে সেটা হচ্ছে নিচে। বুঝছো? যেটার অন্তরজ যেটা দেবো উপরে, যার সাপেক্ষে দেবো নিচে আমি, তাহলে ইউ প্রাইম বাই ভি প্রাইম, মানে স্যার এমনি আর কি। কথা বুঝছো? ঠিক এই বড় বড় অঙ্কগুলো এই নিয়মে করা যায়। যেমন এই কোশ্চেনটাকে আমি শর্টকাট করে দেখাই, এটা কি কেমনে করে দেখো। ফার্স্ট অফ অল উপরে কি দিব, যার অন্তরজ, কার অন্তরজ, sin x এর, ওটাকে dx করতে হবে। sin x কে করলে কত হয়, cos x না? নিচে যার সাপেক্ষে, কার সাপেক্ষে, x স্কয়ার সাপেক্ষে না? x স্কয়ার করলে কত হয়, 2x না? দেখো এটাই অ্যানসার, এক লাইন চলে আসে। বুঝছো? এটা হচ্ছে শর্টকাট। মনে করো এই কোশ্চেনটাই করছি আমি, এই কোশ্চেনটার অ্যানসার লিখছি আমি। আচ্ছা কি করব, একটা ভগ্নাংশ হবে অ্যানসারটা, উপরে হবে হচ্ছে কি যার অন্তরজ নির্ণয় করছি, x পাওয়ার 6 কত হবে, 6x পাওয়ার 5, নিচে কি দিব, যার সাপেক্ষে x কিউব কত হবে, 3x স্কয়ার, কাটাকাটি করলে 2, যে কাটাকাটি করলে 2, এখান থেকে কাটাকাটি করলে x কিউব। এই দেখো অ্যানসার একবার চলে আসে, শর্টকাট দিয়ে করা যায়। বুঝছো? এটাই পড়ানো শেষ, আর কিছু নাই।